আরিয়ান, তোমাকে বাকি পড়াশোনাটা বাংলাদেশে থেকে শেষ করতে হবে। আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোতে কিছু লোকজন সমস্যা করতেছে। বাকি পড়াশোনা মানে? এই কয়েক বছর আমাকে বাংলাদেশে থাকতে হবে? হ্যাঁ আরিয়ান, এখন আমি যদি বাংলাদেশে চলে যাই তাহলে এই দিকের যত বিজনেস আছে সব কিছু তুমি সামলে উঠতে পারবে না। যেহেতু তুমি অফিসের সম্বন্ধে সব কিছু জানো, তাই তোমাকে বাংলাদেশে যেতে হবে কয়েকটা দিনের ব্যাপার। এই কয়েক বছরের মধ্যে তুমি তো আসবে আমাদের কাছে, যে সময় ইচ্ছা তখনই চলে আসবে। এখন থেকে তোমাকে সব হাতে কলমে শিখতে হবে, যেন আমি না থাকলেও তোমার কোনো সমস্যা না হয়। এগুলো কোন ধরনের কথাবার্তা বাবা? এসব কথাবার্তা তোমার মুখে যেন আর দ্বিতীয়বার না শুনি। আম্মু, তুমি কোনো কিছু বলো না কেন বাবাকে? তোর বাবাকে কোনো কিছু বললে সে শোনার পাত্র? আজ পর্যন্ত আমি কতবার বলেছি এ কথা তুমি মুখ দিয়ে বের করবে না, তারপরও এই লোকের মুখ থেকে এই একটি কথা বারবার বের হয়। আহ, তোমরা সব বিষয় এত সিরিয়াসলি নাও কেন? আমি তো এটা কথার কথা বললাম যে আমি না থাকলে তো সবকিছু আরিয়ানকে দেখাশোনা করতে হবে। আমি শুধু এইটা বোঝাতে চাচ্ছি। হইছে, এখন তোমাকে আর এত কিছু বোঝাতে হবে না। আমি ছোট না যে কোনো কিছু বুঝতে পারবো না। আমাকে একটু সরাসরি বললেই হতো, তোমাকে এত কিছু বলতে হতো না। ওকে, ঠিক আছে, আমি আর কিছু বলবো না। তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস। শোন, একটু পর আরিয়াকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে যাচ্ছি। গাড়ি নিয়ে যাবি, বাইক না কিন্তু। দুইটা মানুষ আসা যাওয়া করব, সেজন্য গাড়ি নিতে হবে কেন? বাইক দিয়েই তো আনা যাবে ওকে। দেখ আরিয়ান, তুই আমার একটা মাত্র ছেলে। তোর উপর আমার সাথের পার্টনাররা কখন অ্যাটাক করে বসবে সেটা কোনো ঠিক নেই। তাই আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আরিয়ান মির্জার এখনও দুর্দিন আসেনি যে তাকে মানুষের ভয়ে ঘরের ভিতরে বসে থাকতে হবে। হয়তো মারবো নয়তো মরবো, আর দুজনকে একা একা পিটানোর ক্ষমতা আমার রয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আশা করি তোমাদের, কারণ এটার প্রমাণ তোমরা আগেই পেয়েছো কয়েকবার। তোমাকে এত পালোয়ানি করতে হবে না, বাবা যা বলেছে তাই করো, গাড়ি নিয়ে যাবে। গাড়ি নিতে না চাইলে ওটা অন্য হিসাব, কিন্তু তুমি গাড়ি ছাড়া বাড়ি থেকে বের হবে না। আর যদি একটা কথা বলো তাহলে তোমাকে বাইক চালানো চিরদিনের জন্য আমি বন্ধ করে দিব। আম্মু, তুমিও আমার বিপক্ষে কথা বলো। তুমি তো একটু আমাকে বোঝার চেষ্টা করো। এইসব ব্যাপার নিয়ে কোনো মজা নয়। আমি তো প্রথমে তোর বাবাকে না করেছিলাম তোকে যেন বাইক কিনে না দেয়, তারপরও তোর বাবা আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোর ইচ্ছা রাখার জন্য বাইক দেয়। আরে মা, সবাই তো আর অ্যাক্সিডেন্ট করে না। তোমার মতো হলে সবাই কি আর বাইক কিনতো? তাহলে তো বাইকের যে কোম্পানিগুলো ছিল সব না খেয়ে মরতো। বউ, একদম আমাকে কিছু বলবা না। তোমার ছেলে কান্নাকাটি করছে সেজন্য বাইক কিনে দিয়েছিলাম। আমি কি জানতাম সে বড় হয়েও যে বাইক কিনবে? এই 7 বছরে 7টা বাইক কিনেছে। আজকে টাকার খোঁড়া দিলে আমাকে, তাই না? এত এত জায়গা সম্পদে টাকা পয়সা কামিয়েছ কার জন্য? আমার জন্যই তো। তাই তো আমি এখন একটু আরাম আয়েশ করবো সেই সব নিয়ে। কে বলেছে তোর জন্য জমিয়েছি? আমার আরো 3টা ছেলে আছে, তাদের জন্য জমিয়েছি। মা দেখো বাবা কি বলতেছে। বাবা নাকি আরও 3টা বিয়ে করেছে, 3 বউয়ের ঘরে আরও 3টা ছেলে। তুমি বুঝতে পারতেছ? আমি কখন বললাম 3টা বিয়ে করেছি? তুমি নিজেই তো বললে তোমার আরও 3টা ছেলে আছে। তার মানে আমি যেহেতু আমার মায়ের ঘরে একজন ছেলে, তার মানে তোমার 3 বউয়ের ঘরে একটি একটি করে 3টি সন্তান। আরিয়ান চুপ করো, এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু চুপচাপ খেয়ে তারপর আরিয়াকে স্কুল থেকে নিয়ে আসো। আরিয়ানার কোনো কথা না বলে সে তার মার কথা শুনে চুপচাপ গিয়ে খেয়ে তারপর আরিয়াকে আনতে চলে যায় স্কুলে। বেশ কিছুক্ষণ সময় নিউ ইয়র্কের একটা স্কুলের সামনে আরিয়ান দাঁড়িয়ে থাকে। তারপর সে স্কুল যখন ছুটি হয় তখন স্কুল থেকে বেরিয়ে আসে আরিয়া। আরিয়া এবার ক্লাস 8-এ পড়ে। এতক্ষণ লাগে স্কুল ছুটি হতে? আমি সেই কখন থেকে এসে এখানে দাঁড়িয়ে রয়েছি। তুমি স্কুল ছুটি দেওয়ার টাইমের আগে সেখানে দাঁড়িয়ে রয়েছো কেন? স্কুল তো ঠিক টাইমেই ছুটি দিয়েছে। স্কুল ছুটি দেওয়ার একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেটা কি তুমি জানো না? আরিয়ান হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখে 3টা বাজে। হ্যাঁ, এখানে স্কুল ছুটি দেয় ঠিক 3টায়। আরিয়ান অনেক আগে এসেই দাঁড়িয়ে রয়েছে সেখানে। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, এখন চল। বেশি কথা বলিস তুই, মেয়েদের এত কথা বলতে হয় না, বুঝেছিস?
আরিয়ান কথা বলতে বলতে গাড়ির দরজা খুলে দেয় পেছনে। আরিয়া সেখানে না বসে সামনে ড্রাইভিং সিটের পাশের সেটার মধ্যে বসতে বসতে বলল আরিয়ানকে, তুমি কি আমার ড্রাইভার? আমি কেন পিছনে বসে যাব? আমি সামনে বসে যাব। নিজে যে শুধু শুধু এত এত কথা বলো তাতে কিচ্ছু না। আমি কিছু বললেই শব্দ সামার। হয়েছে বোন আমার, এখন চুপচাপ গাড়িতে উঠে বস, না হলে এখানে ফেলে রেখে চলে যাব। আরিয়া মুখ ভেঙচি কেটে আরিয়ানকে গাড়িতে উঠে যায়। আরিয়ান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকে। বেশ কিছুক্ষণ সময় গাড়িটা চলার পর একটা জায়গায় আসার পর আরিয়া আরিয়ানকে বলল, ভাইয়া, গাড়িটা থামাও, গাড়িটা থামাও প্লিজ, তাড়াতাড়ি থামাও। আরিয়ান রাস্তার পাশে গাড়িটা সাইড করে দাঁড়ায়। তারপর আরিয়ার দিকে তাকিয়ে আরিয়াকে প্রশ্ন করল, সমস্যা কি আরিয়া তোর? এভাবে হঠাৎ মাঝ রাস্তার মধ্যে গাড়ি থামাতে বললি কেন? আরিয়া একটা দোকানের দিকে ইশারা করে। আরিয়ান ইশারা অনুযায়ী তাকিয়ে দেখে একটা ফাস্টফুডের দোকান। এখন কি এসব খাবি? বাড়িতে গেলে আম্মু যদি আমাকে কিছু বলেছে তাহলে কিন্তু তোর খবর আছে। আরে ভাইয়া, চিন্তা করো না, আম্মু জানবে না কোনোভাবেই। আম্মু কি করে জানবে? আমি আর তুমি ছাড়া আর কেউই জানবে না। সেই বিষয় নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো, আমি তো বলবোই না। আরিয়ান আরিয়ার দিকে তাকায়, তারপর আরিয়ার একটা হাত ধরে রাস্তার ওই পাশে নিয়ে যায়। ওইখানে গিয়ে দোকানদারকে কিছু ফাস্টফুড অর্ডার দেয়। একটু বসেন, এখনই দিচ্ছি। যদি কোনোভাবে আম্মু জেনেছে আর আমাকে কোনো কিছু বলেছে তাহলে কিন্তু তোর খবর আছে, আমি বলে দিলাম। এমনিতেই শুধু শুধু আমাকে বকে। ভাইয়া, তুমি এত ভয় পাও কেন? আম্মু জানলে আর কি করবে? শুধু 2-3টা বকা দেবে, তাছাড়া আর কিছুই তো করবে না। তুই কি কোনোভাবে আমাকে ফিউচারের কথা বললি? আমি তোমার ফিউচার জানবো কি করে? আমি কি জ্যোতিষী নাকি? আমার তো তাই মনে হচ্ছে। আমাকে ইঙ্গিত দিলে আম্মুর বকা খাওয়ার। শুধু খালি আম্মু জানুক, তারপর তোর 12টা বাজাচ্ছি আমি। খাবি তুই, বকা খাবো আমি? তা তো হবে না। আরে ভাইয়া, প্যারা নিও না, চিল। তোমাকে বকা খেতে হবে না। বেশ কিছুক্ষণ পর দোকানদার কিছু ফাস্টফুড জাতীয় খাবার এনে দিল আরিয়ার সামনে। আরিয়া আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, এটা খেয়ে দেখো, অনেক মজা। একবার যদি খাও তুমি, তাহলে আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য আমার কাছে বায়না করবে। এইসব রাস্তার ফুটপাতের খাবার আমি খাই না। আর তুই এগুলো খাওয়া বন্ধ কর। এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ঠিক না। পরে দেখবে আস্তে আস্তে পেট মোটা হয়ে যাবে, চর্বি হয়ে যাবে পেটে। বন্ধুরা যখন মুটি বলে ডাকবে তখন ভালো লাগবে তো? তুমি এভাবে বলতে পারলে ভাইয়া? আমি কই এত বেশি খাবার খাই? আজকে তো একটু তোমার সাথে এখানে খেতে আসলাম, তাই বলে তুমি আজকে আমাকে এইভাবে খোঁটা দিলে, মোটি বললে আমাকে। আমি বাড়িতে গিয়ে বাবার কাছে বিচার দেব তোমার নামে, তখন বাবা তোমাকে মজা বোঝাবে। এই, তুই কথায় কথায় এভাবে বাবা মাকে টেনে আনিস কেন? আমি তো তোর ভালোর জন্য বলছি। এখন চুপচাপ খেয়ে তাড়াতাড়ি আস, নয়তো এখানেই ফেলে তারপর আমি বাসা চলে যাব। আবারও তুমি বলতেছো আমাকে? তুমি জানো না আমি খাবার খাওয়ার সময় কারোর কোনো কথা শুনি না? আমি খাবার খাওয়ার সময় আস্তে ধীরে খাবার খাই, তোমার মতো রাক্ষসের মতো খাই না। বোন, মাফ চাই তোর কাছে। তুই চুপ করে খা, আমি কোনো কথা বলবো না। কিন্তু একটু তাড়াতাড়ি খাবারটা শেষ কর, আমার খুব ঘুম পেয়েছে। বাইরে থেকে একটু ঘুমাবো। আরিয়ার কোনো কিছু না বলে ঝটপট খাবারটা শেষ করে দেয়। আরিয়ান গিয়ে খাবারের বিলটা দিয়ে তারপর আর রিয়াকে নিয়ে আবার গাড়িতে উঠে যায়। গাড়িটা যখন বাড়িতে এসে পার্কিং করে তখন আরিয়ান আরিয়াকে বলে উঠল, বোন, আম্মুকে কোনো কিছু বলবি না। তুই যে বাইরে থেকে এসব ফাস্টফুড খেয়ে এসেছিস, এখন গেলে আম্মু নিশ্চিত তোকে খাবারের কথা বলবে খাবার খাওয়ার জন্য। তখন চুপচাপ কোনো কথা না বলে অল্প একটু খাবার খেয়ে নিবি। আচ্ছা ঠিক আছে, এখন চলো বাড়িতে যাই। তোমার না ঘুম পেয়েছে? এখন তোমার ঘুম কোথায় উড়ে গিয়েছে দেখেছো? আমার সাথে থাকলে ঘুমও উড়ে যায়। আরিয়ান আর কোনো কিছু না বলে আরিয়াকে গাড়ি থেকে বের করে, সাথে নিয়ে ঘরের ভেতর ঢুকে তখনই আরিয়ানের মা আসে। কিরে, তোদের এত দেরি হলো কেন? কখন তোদের স্কুল ছুটি হয়েছে? প্রত্যেকদিন যে টাইমে ছুটি হয়েছে সেই টাইমে। তাহলে আজকে এত লেট হলো কেন আসার সময়? আসলে আসার সময় আমার একটা ফ্রেন্ডকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে তারপর আসলাম, তাই তো এত দেরি হয়েছে। আর না হলে এত দেরি হওয়ার কথাই ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, ভালো করেছিস। এখন গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়তেছি। বাবা কোথায় আম্মু?
তোর বাবা খেয়ে সাথে সাথে অফিসে চলে গিয়েছে। আজকে নাকি কি ইম্পর্টেন্ট মিটিং রয়েছে অফিসে, সেই জন্য আর বাসায় দেরি করেনি। এখন যা, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আম্মু, আমি ঘুমোতে যাচ্ছি, আমাকে এখন ডাক দিও না। ঠিক রাত 9টার সময় গিয়ে আমাকে ডাক দিয়ে ঘুম থেকে তুলবে। শরীর খারাপ লাগতেছে তোর, এখন এই টাইমে ঘুমাতে যাচ্ছিস? না, শরীর খারাপ না, আসলে জার্নি করলাম তো আজকে কিছুটা, সেজন্য একটু ঘুম পাচ্ছে। একটু ঘুম হলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে যা, গিয়ে ঘুমা, কোনো কিছু লাগলে আমাকে বলিস। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। আরিয়ান আর কোনো কিছু না বলে সোজা উপরে তার রুমে চলে যায়। আসলে আরিয়ানদের বাসাটা হচ্ছে গিয়ে ডুপ্লেক্স বাসা। এখানে আরিয়ান, তার বাবা মা এবং বোন, শুধু 4জন মানুষ বসবাস করে এত বড় বাড়িতে। আরিয়ান বড় হওয়ার পর থেকে সে তার দাদার বাড়ি কিংবা নানার বাড়ির কারোর কথাই শোনেনি তার বাবা মার কাছে। আরিয়া ফ্রেশ হয়ে নিচে আসার পর অল্প একটু খাবার খেয়ে আবার চলে যায় উপরে। রাত 9টায় আরিয়ানকে আরিয়ানের আম্মু ডেকে তোলে। আরিয়ান তাড়াতাড়ি উঠে আসো, তোমার বাবা তোমার আপু তোমার জন্য অপেক্ষা করতেছে। আপু কখন আসছে? ভাই এসেছে? না, রিয়া শুধু একাই এসেছে, তোমার ভাইয়া আসেনি, সে অফিসের কাজে ব্যস্ত। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। ওকে, তুমি যাও, আমি 5 মিনিটে আসছি। হ্যাঁ, লেট করো না কিন্তু, তাড়াতাড়ি নিচে আসো, সকলে তোমার জন্য বসে আছে। তুমি যাওয়ার পর সবাই একসাথে খেতে বসবে। আমি এখন নিচে যাচ্ছি, আমার যেন আবার আসতে না হয়। আরিয়ানের মা চলে যাওয়ার পর আরিয়ান বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে হাত মুখ ধুয়ে ভালোভাবে ফ্রেশ হয়ে তারপর নিচে আসে। নিচে আসার পর দেখতে পায় তার বড় আপু রিয়া তার বাবার সাথে টেবিলে বসে আছে। কেমন আছিস আপু? আমাদেরকে তো ভুলে গিয়েছিস নিজের স্বামী পেয়ে। আমাদের কথা কি তোর আদৌ মনে আছে? এই কথাটা যদি এখন আমি বলি তখন তুই কি বলবি? এই পর্যন্ত একবার আমার খোঁজ খবর নিয়েছিস আমি কেমন আছি, ভালো আছি নাকি খারাপ আছি? গিয়েছিস কখন আমার বাড়িতে? তাহলে এখন এত কথা বলতেছিস কেন? আমি যাইনি, তুই তো আসতে পারতি, আমাদেরকে তো ভুলেই গিয়েছিস। হ্যাঁ, তোকে মনে রেখে কী লাভ? তোকে এতবার বলেও নিতে পারি না। আমি এখানে এসেছি আমার বাবা মা এবং ছোট বোনকে দেখতে, তোর মতো বাদরকে দেখতে আসিনি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, আমার মতো বাদরের জন্য বসে আছে। এখন খেতে বসিস নে। আমি বসে থাকিনি বাবা, তোর জন্য বসেছি, সেই জন্য আমাকেও বসে থাকতে হয়েছে। আমার কাছে তুই এতটাও কোনো ইম্পর্টেন্ট ব্যক্তি নয় যে তোর জন্য না খেয়ে বসে থাকবো। রিয়া থামো তো, এই বলদের সাথে এত কিসের কথা বলিস তুই? দুপুরবেলা বাড়িতে খেতে এসেছিলাম তোর মায়ের কাছে, আমাকে একটুর জন্য বাঁশ খাওয়ায়নি। বাবা, তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করতেছ। আমি কিন্তু কোনো বাস খাওয়াইনি তোমাকে, আমি শুধু সত্যটা মায়ের সামনে তুলে ধরেছিলাম। এখন সত্য কথার জন্য তুমি যদি বাস খাও, তাহলে আমার তো এখানে কোনো কিছু করার নেই। চুপ করে খাও, এখন খেয়ে গিয়ে পড়তে বসো। পড়াশুনো তো একেবারে শেষ করে দিচ্ছ। এখানে আর পড়াশোনা করে কি হবে? সেই তো আমাকে বাংলাদেশে পাঠাবে। তার চেয়ে বড় এখানে যতদিন আছি আর পড়াশোনা করব না, একেবারে বাংলাদেশে যাওয়ার পর পড়াশোনা শুরু করব। বাবা, আরিয়ান কি বললো? ও বাংলাদেশে যাবে কেন? বাংলাদেশে যাওয়ার কি প্রয়োজন? ওকে যেতে হবে না বাংলাদেশে, ও যাওয়ার দরকার নেই। আরিয়ানের বাবা কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান রিয়াকে উদ্দেশ্য করে বলল, আবু, তুমি এত হাইপার হচ্ছ কেন? বাংলাদেশে আমাদের কোম্পানিতে কি যেন সমস্যা হয়েছে, সেজন্য বাকি পড়াশোনাটা বাংলাদেশে শেষ করতে হবে, আর আমাকে ওই কোম্পানিগুলো দেখাশোনা করতে হবে। রিয়া তার বাবার দিকে তাকায়। রিয়ার চাহনি দেখে আরিয়ানের বাবা রিয়াকে চোখ দিয়ে শান্ত হতে বলল, আরিয়ানের যাওয়ার দরকার নেই, তুমি অন্য লোক পাঠাও, বাংলাদেশে ও যাবে না। আপু, তুমি এমন করতেছো কেন? আমি বাংলাদেশে কখনো যাইনি, এবার যখন সুযোগ পেয়েছি তখন বাংলাদেশ থেকে ঘুরে আসি। বাবা মা দুজনেই তো বাংলাদেশি, আশা করি আমার কোনো সমস্যা হবে না বাংলাদেশে। আর সমস্যা হলেও সেটা আমি কভার করতে পারবো, ততটুকু বড় আমি হয়েছি। রিয়া, এত হাইপার হওয়ার কিছু নেই, তুই যেরকম ভাবতেছিস আশা করি সেই রকম হবে না, তাই শুধু শুধু এত চিন্তা করিস না। এখন চুপচাপ আর কোনো কথা না বলে খেয়ে নে। মা, তোমরা কিসের কথা বলতেছো? কোনো কিছুই তো বুঝতেছি না, একটু স্পষ্টভাবে বলবে? তোমরা এরকম লুকিয়ে লুকিয়ে কী কথাবার্তা বলতেছো? আমার মাথায় কোনো কিছুই ঢুকতেছে না। আরিয়ান, চুপচাপ খেতে বললাম না সবাইকে? এত কথা বলো কেন তুমি? খাবার খাওয়ার সময় এত কথা বলতে হয় না, তোমাকে আগে বলেছি।
তো তারপরও কেন এত কথা বলো তুমি? চুপচাপ খেয়ে উঠে যাও ঘুমাতে। আরিয়ান আর কোনো কিছু না বলে চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যায়। আরিয়ান চলে যাওয়ার পর রিয়া তার বাবাকে বলল, বাবা তুমি জানো ওরা এখন বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি। যদি কোনোভাবে জেনে যায় আরিয়ান তোমাদের সন্তান, তখন কি হবে ভাবতে পেরেছো? রিয়া মামুনি, তুমি এত চিন্তা করো না। আমার বিশ্বাস ওরা দুই ফ্যামিলি যদি জানতে পারে আরিয়ান আমাদের সন্তান, তাহলে আরিয়ানের গায়ে একটা ফুলের পোলের লাগতে দেবে না। এতটুকু বিশ্বাস আমার রয়েছে ওদের প্রতি। ভুল আমরা করেছি, কিন্তু আরিয়ান করেনি, সেটা ওরা বুঝবে। তারপরও তুমি আরেকবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও। আমার একমাত্র ছেলে, আমি কখনো চাইবো না যে ওর কোনো বিপদ হোক। আমি তোমাদের কথা বুঝতে পারতেছি, কিন্তু বাংলাদেশের যাওয়াটা দরকার। আমি নিজে এখান থেকে যেতে পারবো না, আর ওখানে আরিয়ানকে যেতেই হবে আমার পরিবর্তে। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা সিদ্ধান্ত নিয়েই নিয়েছো আরিয়ানকে বাংলাদেশে পাঠাবে তাহলে? হ্যাঁ, আরিয়ান বাংলাদেশে যাবে, তাও কালকের পর দিন। তোমার যা ইচ্ছে করো, কিন্তু আমার ভাইয়ের যেন কোনো কিছু না হয়। আমার ভাই বাংলাদেশে যাবে ফুল সেফটি, কিন্তু সাথে নিয়ে যাবে। ওর বয়স 23 হলেও ও কিন্তু এখনো বাচ্চা, সেটা তোমরা কিন্তু খুব ভালো করেই জানো। তোর ভাই আমাকে বাজারের মধ্যে 50 বার বিক্রি করে কিনে আনতে পারবে। এত বড় শেয়ানা তোর ভাই, বুঝেছিস? আরিয়ান যদি এই কাজের যোগ্য না হতো তাহলে তো আর বাংলাদেশে পাঠাতাম না, তাই না? ও এই কাজের যোগ্য বলে আমি মনে করি, আর ওই দিকের সবকিছু আরিয়ান একাই ঠিক করতে পারবে। তারপর কেউ আর কোনো কথা না বলে খাবার শেষ করে যার যার রুমে চলে যায়। আরিয়া ফাস্টফুড পেয়েছিল বলে এখন আর খাওয়ার মতন অবস্থা নেই ওর, তাই না খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ঘুম থেকে ডেকে তুলে 9টায় আরিয়ানের আম্মু আরিয়ানকে। আরিয়ান ঘুম থেকে ওঠ, আজকে না ভার্সিটিতে যাবি সব কাগজপত্র নিয়ে আসার জন্য? 9টা বাজে, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, নয়তো আবার প্রফেসর ক্লাসে ঢুকে যাবে। আরিয়ান তাড়াতাড়ি ঘুম থেকে এক লাফে উঠে দাঁড়িয়ে তার মাকে বলল, আর একটু আগে ডাক দিতে পারলেন আম্মু? এখন ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। গিয়ে দেখি কাজ করা যায় কিনা আজকে। সেই কখন থেকে তোকে ডেকে আসছি, তোর ওঠার কোনো নামগন্ধই নেই। আর এখন দোষ দিচ্ছিস আমাকে, তাই না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় নিচে, আমি খাবার রেডি করতেছি। আরিয়ানের আর কোনো কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকে গিয়ে দরজা লাগিয়ে দেয়। আরিয়ানের মা সে এখানে আর না দাঁড়িয়ে দেখে নিচে গিয়ে ছেলের জন্য নাস্তা বানাতে থাকে। আরিয়ান বেশ কিছুক্ষণ সময় পর ফ্রেশ হয়ে নিচে আসার পর দেখতে পায় রিয়া, আরিয়া, বাবা এবং মা সকলে তার জন্য অপেক্ষা করছে। আরিয়ান তাড়াতাড়ি এগিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। তোমরা বসে আছো কেন আমার জন্য? তাড়াতাড়ি খেয়ে ফেলো, আজকে দেরি হয়ে গিয়েছে অনেকটা। গিয়ে যদি প্রফেসরকে না পাই তাহলে আরও কয়েক ঘন্টা ওয়েট করতে হবে প্রফেসরের জন্য। আচ্ছা ঠিক আছে, আসতে দিলে খেয়ে তারপর যাও, এত তাড়াহুড়ো করার কিছুই নেই। আরিয়ান আস্তে আস্তে খাবারটা শেষ করে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যায়। ওর বাবার মার্সিডিজ গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে যায় তার ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 15 মিনিট পর ভার্সিটিতে আসে আরিয়ান। গাড়িটা পার্কিং লটে পার্ক করে আসে ক্যাম্পাসে। ক্যাম্পাসে এসে দেখতে পায় তার বন্ধুদের। কি আরিয়ান, কালকে ভার্সিটিতে আসোনি কেন? তোমার জন্য অপেক্ষা করেছিলাম। তোমাকে অপেক্ষা করতে কে বলেছিল? আমি বাড়িতে আটকে গিয়েছিলাম পার্সোনালি কিছু কাজের জন্য। আমাকে অপেক্ষা করার জন্য বলতে হবে কেন? আমি তো তোমায় ভালোবাসি, তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারবো। এই জন্য কাউকে কোনো কিছু বলতে হবে না। আরিয়ান কোনো কিছু না বলে, কারণ সে জানে এখানে কোনো কিছু বলেও লাভ নেই, জেরিন শুনবে না। এই 2 বছর ধরে জেরিনকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে আরিয়ান জেরিনকে ভালোবাসে না। তারপরেও জেরিন আরিয়ানের কথা শুনতেই চায় না। তার একটাই কথা, আমি আমার মতো করে তোমাকে ভালোবাসবো। আমার বিশ্বাস একদিন না একদিন তুমিও আমাকে ভালোবাসবে। আচ্ছা এখন চল ক্লাসে চল। জিহাদ চল যাওয়া যাক। হ্যাঁ চল চল। কিরি, তোদের সাথে মেয়েরা আসেনি? না, আজকে নাকি ওদের বাসায় গেস্ট আসবে, সেজন্য আসেনি, কালকে আসবে। ও আচ্ছা, তোদের সাথে আমার কিছু কথা ছিল। মানে তোদের যদি একটু সময় হতো তাহলে বলতাম আর কি। বলে ফেলে এখন জিজ্ঞেস করার কি আছে? আসলে আমাদের বাংলাদেশের কোম্পানিটায় একটু সমস্যা হচ্ছে, সেই জন্য বাবা বলতেছে আমাকে বাংলাদেশে যাওয়ার জন্য। হ্যাঁ তো যাবি, সমস্যা কি? তোর একা যেতে সমস্যা হলে আমাদেরকে বল, আমরাও যাই সাথে।
কথা সেটা না, কথা হলো আমাকে বাকি পড়াশোনাটা বাংলাদেশ থেকে শেষ করতে হবে। মানে ওইখান থেকে কোম্পানির কাজ করতে হবে, পাশাপাশি পড়াশোনা কন্টিনিউ করতে হবে। আরিয়ানের কথা শুনে জেরিন আরিয়ানকে বলল, তুমি বাংলাদেশে চলে যাবে মানে? কয় বছর থাকবে বাংলাদেশে? তুমি এত অস্থির হচ্ছ কেন? বাবা বলতেছে আমার বাকি পড়াশোনাটা বাংলাদেশ থেকে শেষ করতে হবে, কারণ আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। বাবা যেতে পারবে না এখানে বিজনেস পেলে, সেজন্য আমাকে যেতে হবে, আর তোমাদেরকে যেতে হবে না। তোরা এখান থেকে পড়াশোনা কর, আমি তো কয়েক বছর পর আবার ফিরে আসতেছি। বন্ধু, তোকে ছেড়ে কিভাবে থাকবো আমরা? দেখ না, একটু আঙ্কেলকে বলে অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ভাই, একটা অন্য কোনো ব্যবস্থা কর। তুই কেন এত বছর বাংলাদেশে থাকবি? আর তুই চলে গেলে তো আমাদের গ্রুপটা নষ্ট হয়ে যাবে। প্লিজ ভাই, আঙ্কেলকে বলে অন্য কোনো ব্যবস্থা করার ট্রাই কর। সম্ভব না রে বন্ধু, বাবাকে আমি বলেছিলাম, আম্মু আপু তারাও বলেছিল, কিন্তু ওখানে যেতে হবে। আরে বেটা, চিন্তা করিস না, শুধু কয়েকটা বছরের ব্যাপার, তারপর তো আবারও আমি ইউএসএতে আসতেছি। কোনো উপায় নেই, যেতেই হবে। হ্যাঁ বন্ধু, কোনো উপায় থাকলে তো আমি তো তোদেরকে ছেড়ে যেতাম না। ইনফ্যাক্ট তোদেরকে ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার নিজেরও ছিল না, এখন সেখানে না গিয়ে উপায় নেই। তাহলে তোর সাথে আমাদেরকেও নিয়ে যাবি? আমরাও যাবো তোর সাথে। বাচ্চাদের মতো অযথা পাগলামি করিস না তো জিহাদ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। তোরা এখান থেকে পড়াশোনাটা কমপ্লিট কর, আমি তো চলে যাচ্ছি না একেবারে, আবার তো ব্যাক করতেছি ইউএসএতে, তাই না? তাহলে কবে চলে যাচ্ছিস? সব কিছু ঠিকঠাক এইখান থেকে আজকে কাগজপত্র নিয়ে চলে যাব, যেন ওখানে গিয়ে ভর্তি হতে পারি। ও, তাহলে সব কিছু ঠিকঠাক করে এসে তারপর আমাদেরকে বলতেছিস? ভালো, খুব ভালো করছিস তুই। এইসব কি বলছো তুমি আরিয়ান? আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো? প্লিজ তুমি আঙ্কেলকে বলে না যাওয়ার ব্যবস্থা করো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। জেরিন, তুমি কোনো বাচ্চা মেয়ে না, সব কিছু বুঝতেছো তুমি। পরিস্থিতি আমাদের হাতে নেই, আর থাকলেও আমি তোমার জন্য বাংলাদেশে যাওয়া ক্যান্সেল করতাম না, কারণ আমি বলেছি আমি তোমাকে ভালোবাসি না। এই কথাটা তুমি কেন মানতে চাও না? আমি তো বলেছি তোমাকে, তোমাকে ভালোবাসতে হবে না। আমি তোমাকে ভালোবাসি, এটাই যথেষ্ট। আমার বিশ্বাস একদিন না একদিন তুমিও আমাকে খুব ভালোবাসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় রয়েছি। তুমি ভুল করতেছো, তোমার এই বিশ্বাস আর সেই দিন কখনই আসবে না, কারণ তোমার প্রতি আমার কখনো এই ফিলিংসটা ছিল না, আর ভবিষ্যতেও আসবে না। যদি তোমার প্রতি আমার এমন ফিলিংস আসার ছিল তাহলে আরও অনেক আগে চলে আসতো। এখনও সময় আছে, নিজেকে শুধরে নাও, এই সব কিছু ছেড়ে নিজের কেরিয়ারে ফোকাস করো। আচ্ছা ঠিক আছে, তাহলে চল ক্লাসের দিকে যাওয়া যাক। তোরা ক্লাসে যা, আমি একটু প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করতে যাব। বাবা যাওয়ার আগে ওনার সাথে দেখা করতে যেতে বলেছে। ক্লাসে আসবে না তাহলে? হ্যাঁ, তোরা যা, আমি ক্লাসে আসতেছি। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে সব কাগজপত্র হাতে নিয়ে তারপর ক্লাসে যাব ঠিক করেছি। আরিয়ান, আমি তোমার সাথে যাই এখন। আপাতত এইটুকু সময় তোমার সাথে বন্ধু হিসেবে থাকতে দাও। আরিয়ান কিছু না বলে চলে যেতে নেয়। পেছন পেছন জেরিনও যেতে থাকে। তারপর জিহাদ এবং তুষার আর গিয়ানকে ডেকে বলল, জেরেন যদি তোর সাথে যেতে পারে তাহলে আমরা গেলে সমস্যা কোথায়? আমরা দুজন তো আর তোর ভাগের খাবারটা খেয়ে নিব না, তাই না? ওকে তুই চলে যাবি বলে সাথে রাখতেছিস, তোর কথায় আমাদেরকে তো একবার বললি না। আরিয়ান দাঁড়ায়। জিহাদকে উদ্দেশ্য করে বলল, আমি তোদেরকে না আসতে বলিনি, কিন্তু আমি ভাবছি তোরা হয়তো ক্লাস করবি, আর তোদের জন্য ক্লাসটাও ইম্পর্ট্যান্ট, সেই জন্য আমি তোদেরকে বলিনি আমার সাথে আসতে। ইনফ্যাক্ট জেরিনকেও আমি বলিনি আমার সাথে আসতে, সে নিজে থেকে আসতেছে। তুষার আর জিহাদ আরিয়ানের কাছে এগিয়ে গিয়ে আরিয়ানের পাশে দাঁড়িয়ে আরিয়ানকে বলল, তাহলে চল, তোর সাথে আমরাও যাচ্ছি। আরিয়ান আর কোনো কিছু বললে না, সবাইকে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমের বাইরে গিয়ে দাঁড়ায়। তারপর দরজায় টোকা দিয়ে প্রিন্সিপাল স্যারকে ডাক দেয়। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আরিয়ান এবং তার সাথে তার 3 বন্ধু ভেতরে যায়। ওরা ভেতরে যাওয়ার পর প্রিন্সিপাল স্যার ওদেরকে দেখে বলল, বসো তোমরা এখানে। তা আরিয়ান, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, সে আমাকে সব কিছুই খুলে বলেছে। এখন আমি তোমাকে বাবার না করছিলাম অনেকবার যেন তোমাকে বাংলাদেশে না পাঠায়, কিন্তু কি আর করার, শেষ মুহূর্তে তোমার বাবা যে কথা বলল তাতে বোঝা যাচ্ছে যে তোমার বাংলাদেশে যাওয়াটা জরুরি। জি স্যার, আসলে আমাদের কোম্পানিতে হঠাৎই কিছু সমস্যা হচ্ছে। বাবা তো আর এখানের বিজনেস ফেলে বাংলাদেশে যেতে পারবে না, সেজন্য এখন আমাকে বাংলাদেশের বিজনেসটা দেখাশোনা করতে হবে কয়েক বছরের জন্য। আমি তো বিশ্বাসই করিনি তোমার বাবার প্রথম কথা শুনে তুমি নাকি তোমার বাবার বিজনেস দেখাশোনা করো,
তাও নাকি রেগুলার। তোমার মতো ছেলেরা তো খাচ্ছে দাচ্ছে ঘোরাঘুরি করতেছে। তোমাকে দেখে আমি মাঝে মাঝে অবাক হই, একটা ছেলে কতটা বিলিয়ন হলে এরকম কাজ করতে পারে। দোয়া করবেন স্যার, ভবিষ্যতে যেন এরকম পরিশ্রম করতে পারি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কেন না। তুমি তো আমার ছেলের মতোই, বন্ধুর ছেলে যে কথা, আমার নিজের ছেলে তো একই কথা, তাই না? প্রিন্সিপাল স্যার আরিয়ানের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, আরিয়ান, এইখানে তোমার যাবতীয় ডকুমেন্ট রয়েছে। বাংলাদেশে গিয়ে যে ভার্সিটিতে ভর্তি হবে সেই ভার্সিটিতে গিয়ে আমাকে শুধু একটি কল করবে, বুঝেছো? ঠিক আছে স্যার, আমি ভর্তি হওয়ার সময় আপনাকে কল করব। আর ধন্যবাদ স্যার আমার সব কিছু এত সহজে করে দেওয়ার জন্য। ধন্যবাদের কিছু নেই বেটা, ভালো করে পড়াশোনা করবে কিন্তু। বাংলাদেশে যাচ্ছ, কেউ কিছু বললে না ভেবে কোনো গাফিলতি করবে না পড়াশোনাতে। তোমার পড়াশোনা তোমার নিজের কাছে, বুঝেছো? জি স্যার। আচ্ছা স্যার, এখন তাহলে ক্লাসে যাচ্ছি। আজকের ক্লাসটা এখানে করে তারপর বন্ধুদেরকে সময় দিয়ে বাড়িতে চলে যাব। আচ্ছা ঠিক আছে। আর আরিয়ান, বাংলাদেশে গিয়ে কারোর সাথে কোনো ঝামেলা করবে না। আমি জানি এমনিতে তোমার মাথাটা একটু গরম, বাংলাদেশের মানুষ কিন্তু ওরা ভালো না, রাজনীতিতে একদমই গলাপে না, ওইদিকে যাবে না। শুধু তোমার কাজ হচ্ছে কোম্পানি, ভার্সিটি, বাড়ি, এই 3টে জায়গার মধ্যে যেন তোমাকে সীমাবদ্ধ থাকতে শুনি। হ্যাঁ স্যার, অবশ্যই, কেন নয়। ওকে, গুড, তাহলে যাও এখন। ঠিক আছে স্যার, ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। এটা বলে 4 জন বেরিয়ে যায়। ওই 3 জন বেরিয়ে যাওয়ার আগে স্যারকে সালাম জানিয়ে তারপর বেরিয়ে পড়ে। বাইরে এসে জিহাদ আরিয়ানকে বলল, মামা, তোর সাথে তো প্রিন্সিপালের খুব মিল রে। প্রিন্সিপালের মেয়ে বিয়ে করবি নাকি? জিহাদের দিকে মেরিন এমনভাবে তাকায় যেন খেয়ে ফেলবে। সরি বোন, এভাবে তাকাস না, ভয় পাই। এখনও বিয়ের সাথে করিনি। এখনও যদি মরে যাই তাহলে আমার হবু বউ বিয়ের আগে বিধবা হয়ে যাবে। রাখ তোর পাগলামি, এরকম সিরিয়াস বিষয়ে তোর পাগলামি কমে না, তাই না? আরিয়ান চলে যাচ্ছে, সেটা কি ভুলে যাচ্ছিস তুই? এখন কি ওর জন্য কান্না করে মার্কিন যুক্তরাষ্ট্র ভাসিয়ে দিব? ভুলে ওই চিন্তা মাথায় আনবি না, তাহলে কিন্তু ট্রাম্প গুলি করে মেরে ফেলবে তোকে। ভাই চুপ কর তুই, তোর বকবক আমার কাছে এখন বিরক্ত লাগতেছে। চিন্তা করিস না, প্রিন্সিপাল স্যারের কোনো মেয়ে নেই, উনি বাবার বন্ধু। সেটা তো তোদেরকে আরও নতুন করে বলতে হবে না। সেক্ষেত্রে আমাকে এতটুকু আদর করেন, শুধু আমাকে কেন, তোদের সবাইকে, সব স্টুডেন্টদেরকেই করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখতেই পেলাম, কাকে জামাই আদর করলো আর কাকে গাধা বললো। তুই আবার জিহাদের মতো শুরু করলি কেন? সে একটা বলদ, এটা আমরা সবাই জানি। এখন তুইও কি জিহাদের মতো বলদের পরিচয় দিবি নতুন করে? আরিয়ানের কথায় তুষার আরিয়ানের দিকে চোখ দুটো বড় বড় করে তাকায়। তারপর তারা হাঁটতে হাঁটতে ক্লাসে চলে আসে। ক্লাসে আসার পর কয়েকটা সাবজেক্টের ক্লাস করে তারপর আবার তারা বেরিয়ে যায়। আমি যেহেতু চলে যাব এখান থেকে, তাই তোদেরকে আজকে ট্রিট দিচ্ছি। যা খাবি আজকে তাই খাওয়াবো। এখন চলার কোনো কথা না বলে। আর মেরিকে ফোন করে বল তাড়াতাড়ি চলে আসতে। সত্যি তুই ট্রিট দিবি আজকে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। এই জিহাদ, আমাকে চিমটি কাটতো, দেখি আমি স্বপ্ন দেখছি কিনা। তুষারের কথা শুনে জিহাদ এমন জোরে তুষারকে চিমটি কাটে, তুষার কিছু চিল্লিয়ে উঠে। আশেপাশের অনেকজন মানুষ ওদের দিকে তাকিয়ে থাকে। জিহাদের বাচ্চা জিহাদ, তোকে বলছি চিমটি কাটতে, এত জোরে চিমটি কাটতে বলিনি। জোরে কাটতে বলিসনি, ঠিক আছে মানলাম। আস্তে কাটতে বলিসনি, বা মিডিয়াম সাইজে কাটতে বলিসনি। দোস্ত, আমাকে কোনো কিছু বলবি না? তোরা চুপচাপ কি আমার পেট নিবি নাকি আমি চলে যাব বাড়িতে? রাগ করিস কেন? আমরা তো এমনিতেই মজা করছিলাম। চল চল, ট্রিট নিব না কেন? অবশ্যই নিব। তুই দিবি আর আমরা ট্রিট নিব না, এটা কোনো কথা নাকি? অবশ্যই অবশ্যই। তুষার আজকে একদম ঠিক কথা বলেছে, আমি তুষারের সাথে একমত। আচ্ছা দাঁড়া, আমি ম্যারিকে কল করতেছি। জিহাদ মেরিকে কল করে বলেছে রেস্টুরেন্টে চলে আসার জন্য। প্রথমে মেরি রাজি হয়নি, তারপর যখন আরিয়ানের বাংলাদেশ যাওয়ার কথা বলল জিহাদ, তখন মেরি আসতে রাজি হয়েছে। ম্যারি আসতেছে, চল ভিতরে গিয়ে বসি। ওর ফ্যামিলিতে না আজকে গিফট এসেছে, তাহলে ও এখন কিভাবে আসতেছে? নাকি আজকে মিথ্যা কথা বলছে আমাদেরকে ভার্সিটিতে আসেনি বলে? আরে না, সত্যি মনে হয় ওর ফ্যামিলি থেকে এসেছে। ফার্স্ট আসাতে রাজি হয়নি, তারপর আরিয়ানের বাংলাদেশে যাওয়ার কথা বললাম, তখন রাজি হয়েছে আসতে। আরিয়ান বাংলাদেশে যাবে, এতে করে ওর এভাবে আসতে হবে কেন বাড়িতে গেস্ট রেখে? সে না আসলেও তো পারতো। তুই ম্যারিকে নিয়ে জেলাস ফিল করতেছিস। ও আমাদের বন্ধু, তোমার মতো আরিয়ানের পিছনে এভাবে পড়ে নেই। ও আরিয়ানকে শুধু বন্ধু মনে করে, একজন
বন্ধু আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, শেষবার দেখা করার জন্য আসতে পারে। আর সেই ফ্রেন্ডগুলো যদি হয় আমাদের মতো, তাহলে তো কোনো কথাই নেই। বাদ দে, এখন এখানে চুপচাপ বস। বেশ কিছুক্ষণ সময় পর মেরি আসে। কিরে আরিয়ান, কি বলছে জিহাদ বাংলাদেশে চলে যাচ্ছিস? এসব কি সত্যি? আরিয়ান মেরিকে সবকিছু খুলে বলে। তারপর মেয়েটা সবকিছু বুঝতে পারে। তাহলে আবার এইখানে ব্যাক করবি কবে? সেটা তো এখন বলা যাচ্ছে না, বাকি পড়াশোনাটা বাংলাদেশ থেকে শেষ করতে হবে। তারপর তারা আর কথা না বলে চুপচাপ অর্ডার দেয়। ওয়েটার সবকিছু দিয়ে যাওয়ার পর সবাইকে খাবার খেয়ে যার যার বাসায় চলে যায়। আরিয়ান বাসায় যাওয়ার পর আরিয়ানের বাবা আরিয়ানকে বলল, আরিয়ান, তোমার সবকিছু রেডি করে নাও, কালকে তোমার ফ্লাইট। আমি তোমার জন্য যা যা দরকার সবকিছু কিনে এনেছি, সেগুলো প্যাক করে নাও। আরিয়ানকে প্যাক করতে হবে না, আমি নিজেই করে দিচ্ছি। আরিয়ান, তুই গিয়ে রেস্ট নে, আর কি কি নিবি সব কিছু আমাকে দিয়ে যা। চলো মা, আমিও তোমাকে হেল্প করছি। ভাইয়া কোথায় যাবে? তোর ভাই বাংলাদেশ যাচ্ছে। ও, আমাকে তো তোমরা কেউ জানাওইনি। আর ভাইয়া কবে আসবে? তুমি ওই সময় আমাদের সাথে ছিলে না, আর কারোরই মনে নেই তোমাকে বলার জন্য। তোমার ভাইয়া বাকি পড়াশোনাটা বাংলাদেশে এসে থেকে শেষ করবে। কি, ভাইয়া এতদিন বাংলাদেশে থাকবে? না, এটা সম্ভব না। আমি ভাইয়াকে ছাড়া থাকতে পারবো না। আমিও যাব ভাইয়ার সাথে। আরিয়া মা, বোঝার চেষ্টা করো। তোমার ভাইয়া ওইখানে অফিসিয়ালি কাজে যাচ্ছে, আর ওখানে থাকবে, সেজন্য বাকি পড়াশোনাটা বাংলাদেশে থেকে শেষ করবে। তুমি তো মা, সবকিছু বোঝো তাই না? পাগলামি করবে না একদম আরিয়া। ভাইয়া যাচ্ছে কিছুদিনের জন্য, তারপর আবার তো আসবে এইখানে, তাই না? ভাইয়ার পড়াশোনা শেষ করতে আরো 3-4 বছর। এই 3-4 বছর ভাইয়া ওখানে থাকবে। হ্যাঁ, তুমি বলতেছো কিছুদিন, তাই না? তোমার কাছে যদি এটা কিছুদিন মনে হয়, তাহলে আমিও ভাইয়ার সাথে যাব কিছুদিনের জন্য। আরিয়া বোন, জেদ করিস না, ভাইয়া কাজে যাচ্ছে, খুব শীঘ্রই ফিরে আসবে। সবার মাঝখান দিয়ে আরিয়ান উঠে গিয়ে আরিয়ার কাছে দাঁড়ালো। তারপর আরিয়াকে নিজের কাছে এনে বলল, আমার কথাটা শোন, আমি তো আর একেবারে চলে যাচ্ছি না, তাই না? আমার এই পড়ার ফাঁকে ভার্সিটি অফ দিলেই চলে আসবো এখানে, তুই চিন্তা করিস না। সত্যি তুমি আসবে? সত্যি, যখন আমার ভার্সিটি বন্ধ দিবে তখনই তোর কাছে চলে আসবো। এখন খুশি? হ্যাঁ খুশি, কিন্তু আমাকে বাংলাদেশ নিয়ে যেতে হবে, কিন্তু তারপর ওখানকার ফাস্ট ফুড খেতে দিতে হবে। ওকে ঠিক আছে, যা, তুই যা বলবি তাই হবে। এখন রাগ করে থাকিস না ভাই, আমি তো চলে যাব কালকে, তাই না? এখন তুই যদি রাগ করে থাকিস তাহলে ভাইয়া কি খুশি থাকবে? আচ্ছা ভাই, আমি রাগ করব না। এখন তো তুমি খুশি, তাই না? তোমাকে খাওয়াচ্ছি ফাস্টফুড, তোমাকে না করেছি না এগুলো আবর্জনা খাবে না, এইসব স্বাস্থ্যের জন্য অপকার, সেটা কি তুমি জানো না? পড়াশোনা করতেছো, এসব কিছু জানো না তুমি? বউ, ভাত দাও না। ওর খেতে চেয়েছে, যখন অল্প করে খাক না, এতে শরীরে তেমন ক্ষতি হবে না। এখন তুমি গিয়ে আরিয়ানের লাগেজটা গুছিয়ে দাও। আর আরিয়ান, তোর যা যা প্রয়োজন সেগুলো তোর আম্মুকে দিয়ে ট্যাগ করে দে। আরিয়ানের আম্মু, আরিয়ানের রিয়া আপু, আরিয়ার সকলে মিলে আরিয়ানের রুমে যায়। আরিয়ান রুমের মধ্যে গিয়ে তার প্রয়োজনীয় যা যা জিনিসপত্র ছিল সেগুলো তার আম্মুর হাতে ধরিয়ে দেয়। আরিয়ানের আম্মু এবং রিয়া দুজনে মিলে লাগেজ গোছাতে থাকে। আর পাশে বসে আরিয়া দুষ্টুমি করছে এটা সেটা নিয়ে। আরিয়ান ফোনে কি যেন বলছে। আচ্ছা আম্মু, আমাদের নানুর বাসা কোথায়? জানো, আমাদের স্কুলের অনেকেই আমাদের নানুর বাসা যায়, কিন্তু আমরাই তো কোনো সময় যাই না। বলো তো কেন? আরিয়ার কথা শুনে আরিয়ানের মা রিয়ার দিকে তাকায়। তারপর রিয়া আরিয়াকে একটা ধমক দিয়ে বলল, এই চুপ কর তো, তুই এত কথা বলিস কেন? হ্যাঁ, যা গিয়ে পড়তে বস, এখন যা। তোমরা সব সময় আমার সাথে এমন করো কেন? আমি কি এমন বলে ফেলেছি যে তোমরা সেটার জন্য আমাকে বকা দিচ্ছ? আমি তো শুধু আমার নানুর বাসার ঠিকানা জানতে চেয়েছিলাম। তোমরা সব সময় আমার সাথে এমন করো। থাকবোই না তোমাদের কাছে, চলে যাব আমি। আরিয়া সেই রুম থেকে বেরিয়ে তার রুমে চলে আসে। পুরো বিষয়টা আরিয়ান খেয়াল করে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। সত্যি আরিয়ান এত বড় হয়েছে, কিন্তু কখনো সে তার নানুর বাসায় যাওয়া তো দূরের কথা, তাদের ব্যাপারে কোনো কথা শুনেনি এবং দাদুর বাড়ি সম্পর্কেও না। আরিয়ান হঠাৎ ভাবল, আচ্ছা, আমার মা বাবা যেহেতু বাংলায় কথা বলে, আবার বাবার কোম্পানিও বাংলাদেশে, তার মানে বাবা মা বাংলাদেশি, কিন্তু কখন আমাদেরকে নানু বাড়ির কথা দাদুর বাড়ির কথা জানেনি কেন? যদিও তারা বেছে নেই, তাহলেও তো বলতে পারতো যে তারা বেছে নেই। হয়তো এখানে বিষয়টা অন্য কিছু চাওয়া, আমাকে খুঁজে বের করতে হবে।
এর মধ্যে আরিয়ানের মা এবং রিয়া সবকিছু গুছিয়ে নিয়ে বের হয়ে যায় আরিয়ানের রুম থেকে। তখনই আরিয়ানকে ফোন করে জেরিন। কি করছেন আরিয়ান? কিছু না, তুই কি করতেছিস? এই তো বসে আছি, তোমার সাথে কথা বলতেছি। তোমার ফ্লাইট কবে শিওর হয়েছে? হ্যাঁ, কালকে ফ্লাইট সকাল 8টায়। কি এত তাড়াতাড়ি? তুমি না বলেছিলে 3 দিন পর? আমি 3 দিন পর বলিনি, শুধু শুনেছ। আমি বলেছি 3 দিনের ভিতরে যে কোনো দিন আমার ফ্লাইট হতে পারে। আরিয়ান, শেষবার তোমার সাথে একটু দেখা করতে চাই। জানি না আবার কবে দেখা করতে পারবো। প্লিজ না করো না। একটু আগে না মাত্র বাসায় গেলি? তখন তো আমরা সবাই একসাথে ছিলাম, দেখা করছিলাম। এখন আবার দেখা করতে হবে কেন? প্লিজ আরিয়ান, না করো না। প্লিজ শুধু একবার। জানি না আবার কবে তোমার সাথে দেখা হবে, সেই জন্য তোমার কাছে ভিক্ষা চাইতেছি। এই সময়টা আমাকে একবার দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে 9:30টায় এই জায়গাতে থাকো, আমি সেখানে চলে আসবো। ধন্যবাদ আরিয়ান তোমাকে আমার কথাটা রাখার জন্য। আচ্ছা ঠিক আছে, রাখছি। এখন ওদেরকেও জানাতে হবে আমার কালকে ফ্লাইট। এই কথাটা বলে আরিয়ান আর সময় নষ্ট না করে সাথে সাথে ফোন কেটে দেয়। জেরিনের সাথে কথা বলার পর জিহাদ এবং তুষার মেরিকে সহ সবাইকে জানিয়ে দেয় যে কালকে সকাল 8টায় আরিয়ানের ফ্লাইট। তারা 3জন বলেছে তারা 3জন এয়ারপোর্ট পর্যন্ত আরিয়ানকে এগিয়ে নিয়ে দিয়ে আসবে। জিহাদ আর তুষার রাতে আরিয়ানের সাথে থাকবে। তারা দুজন 10টার পর চলে আসবে আরিয়ানের বাসায়। সবার সাথে কথা বলে আরিয়ান একটা ঘুম দেয়। সেই ঘুম থেকে উঠে রাত 8টায়। ঘুম থেকে উঠে এসে আরিয়াকে ডেকে তুলে। ভাইয়া, আম্মু তোমাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি আসো। সকলে বসে আছে তোমার জন্য। নিচে তুষার এবং জিহাদ ভাইয়াও আছে। তারা না বলেছিল 10টার পর আসবে, কিন্তু এখন এত তাড়াতাড়ি ওরা কি করতেছে? বাবা নাকি ওদেরকে ফোন করে এখানে এসে ডিনার করার কথা বলেছে, সেজন্য তারা দুজন তাড়াতাড়ি চলে এসেছে। এখন তুমি কথা না বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য সকলে বসে আছে একসাথে খাবে বলে। আমি যাচ্ছি। আরিয়া আর কোনো কিছু না বলে সোজা নিচে চলে আসে। আরিয়া চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে আরিয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। কিরে, তোরা না বলেছিলি তোরা 10টার পর আসবি? তাহলে এখন এত তাড়াতাড়ি কি করতেছিস? আঙ্কেল দেখেছেন, একটু তাড়াতাড়ি এসেছি বলে ও কীভাবে খোটা দিচ্ছে আমাদেরকে। সব সময় আমাকে আর তুষারকে এইরকম হেনস্থা করে ও। হয়েছে ভাই, তোর ডং বাদ দে, এখন চুপচাপ খেয়ে নে, তারপর এক জায়গায় যাব। এখন আবার কোথায় যাবে? 9টা বাজতেছে। আমাদের সাথে কিছু বন্ধুদের সাথে মিট করব। জানি না আবার কবে তাদের সাথে দেখা হবে। যাওয়ার আগে একবার অন্তত তাদের সাথে মিটটা করেছে। যেখানেই যাও না কেন তাড়াতাড়ি বাসায় ফিরবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। 11টার ভিতরে বাসায় থাকবে, আমাকে যেন কল করতে না হয়। তোর কোন বন্ধু? ওদেরকে বল বাসায় চলে আসতে, এত রাতে আর বের হওয়ার দরকার নেই। বলেছিলাম ওদেরকে বাসায় আসার জন্য, কিন্তু ওরা বাসায় আসতে রাজি নয়। ওদেরকে বললেও ওরা বাসায় আসবে না, সেজন্য আর বেশি জোর করিনি ওদেরকে। আচ্ছা ঠিক আছে, তাহলে বেশি দেরি করবি না, কিন্তু তোর জন্য অপেক্ষা করব আমরা সবাই। কথা বলার মাঝখানে 3জনের খাওয়া শেষ হয়ে যায়। আরিয়ানরা বের হওয়ার সময় ফ্যামিলিকে বলে বের হয়। তোমরা আস্তে আস্তে খাও, আমরা যাচ্ছি। সাবধানে যাবি, আর বাইরে দেরি করবি না বেশি, তাড়াতাড়ি বাসায় চলে আসবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে যাচ্ছি। তারপর তারা 3জন আর কোনো কিছু না বলে বের হয়ে যায় বাসা থেকে। বাসার বাইরে বের হয়ে তুষার আরিয়ানকে বলল, সত্যি করে বল, কোথায় যাচ্ছিস? ভেতরে যে কথাগুলো বলছিল সেগুলো আমরাও জানি মিথ্যে, তুইও জানিস মিথ্যে। এখন তাড়াতাড়ি সত্যি করে বলে ফেল। বিকেলে জেরিন কল করেছিল, তারপর বলতেছে ওর সাথে শেষবারের মতো একবার দেখা করার জন্য। মামা, আমি শিওর তোকে আজকে যাওয়ার পর সে কোনো ডেটে অফার করবে। জিহাদের কথার মধ্যে যুক্তি আছে। হতেও পারে সে তোকে ডেটের জন্য রাখতেছে, তার জন্য আমরা গিয়ে আর কি করব। দেখ, একদম আজে বাজে কথা বলবি না। তোরা নিজেরাও জানিস আমি ওকে ওই চোখে দেখি না, আর ওর সাথে ডেট করার কোনো কথাই আসে না। ওকে আমি শুধু আমার একজন ভালো বন্ধু ভাবি, আর ও যদি এই সম্পর্কে সম্মান না করতে পারে তাহলে আমার কিছু করার নেই। আমিও ওর সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে দ্বিতীয়বার ভাববো না। তারপর তারা 3জন বাইক নিয়ে বেরিয়ে পড়ে ঠিকানায়। তারা 3জন গিয়ে দেখে জেরিন আগে থেকে ওখানে বসেছিল। ওরা যখন বাইকটা এক জায়গায় রাখে তখন জেরিন ওদের দিকে তাকায়। ওদের দিকে তাকিয়ে জেরিনের মনটা একটু খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল আরিয়ান একা আসবে, কিন্তু এখন ওর সাথে আরো 2জনকে নিয়ে এসেছে। সেজন্য জেরিন তার পার্সোনাল সময়টা পাবে না। জেরিন, সরি, আসলে তোর সাথে কথা বলার পর ঘুমিয়ে গেছিলাম। একটু আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে চলে আসলাম। সমস্যা নেই।
আমরা দুজনে এসেছি দেখে মনে হয় জেন খুশি হয়নি আমাদেরকে দেখে, তাই না রে জেরিন? আজে বাজে কথা বলবি না একদম। আমরা সবাই বন্ধু, তাহলে তুই আসাতে জেরিন মন খারাপ করবে কেন? সেটা তো জেন বলতে পারবে, জেনকে জিজ্ঞাসা কর। আরে সমস্যা নেই, তোমরা আসাতে আমার মন খারাপ হবে কেন? এইসব কি বলতেছিস তোরা? হ্যাঁ, হয়তো আমি আরিয়ানকে ডেকেছিলাম, কিন্তু তাদেরকে এখানে আশা করিনি, তাই বলে কি আমার মন খারাপ হবে? সরি রে জেরিন, কাবাব মে হাড্ডি হওয়ার জন্য আমরা আসতে চাইনি। আরিয়ান আমাদেরকে জোর করে নিয়ে এসেছে। অনেক হয়েছে তোদের আবুল তাবুল কথাবার্তা। এখন জেরিন, তুই বল কিসের জন্য ডেকেছিলি? কিছু বলবি বলেছিলি হয়তো। আমাকে আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, আব্বু ওয়েট করবে আমাদের জন্য। তোমরা কি একসাথে থাকবে রাতে? হ্যাঁ, একসাথে থাকবো। রাত্রে আর সকালবেলা মেরি এয়ারপোর্টে চলে যাবে ওই দিক দিয়ে, আর আমরা বাড়ি থেকে বের হব। তুমি যেন কিসের জন্য ডেকেছিলে? তেমন কিছু না, তোমাকে শুধু একটু দেখার জন্য ডেকেছিলাম। আমার দেখা হয়ে গিয়েছে, এখন আমি আসি, তাহলে তোমরা থাকো। জেরিন আর কোনো কিছু না বলে সেখান থেকে উঠে চলে যায়। তারা 3 বন্ধু জেরিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আরিয়ান, জিহাদের কথাই ঠিক ছিল। জেরিন তোকে ডেটের অফার করতো, আমাদের জন্য সেটা পারেনি। ভাই তোরা চুপ করতো, আমি আর নিতে পারছি না। আমি তোদের এসব কথাবার্তা, ওকে আমি আমার ফ্রেন্ড ভাবি, ওর সাথে এসব ইম্পসিবল। এখন চল বাসায় ফিরে যাই, বাবা বকা করতেছে। আরিয়ান বন্ধু, আবার কবে না কবে একসাথে আমরা হই, আজই একটা বিয়ের হয়ে যাক। না না, এটা হবে না, কারণ বাবা আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি বাবা কোনোভাবে টের পায় তাহলে আমার একদিন কি তোদের একদিন। এখন চল, আর কোনো কিছু না বলে বাড়িতে যাই। তারা 3 জন তারপর চলে যায় বাড়িতে। বাড়িতে গিয়ে সোজা আরিয়ানের রুমে গিয়ে 3 জন শুয়ে পড়ে। ভোর 5টায় ওদেরকে ডেকে তুলে ফ্রেশ হয়ে 6টায় বেরিয়ে পড়ে ওরা সকলেই মিলে। 6:30টায় তারা এয়ারপোর্টে পৌঁছে যায়। বাবা, ওইখানে গিয়ে কোনো রকম কারোর সাথে ঝামেলা করবে না। কলেজ, অফিস, বাসা এতটুকু পর্যন্ত যেন তোমার যাতায়াত সীমাবদ্ধ থাকে, এর বাইরে আর কারোর সাথে মিশবে না। আর প্রত্যেক দিন আমাকে কল করবে, আমিও কল করব। আমার ফোন যেখানেই থাকবে রিসিভ করে কথা বলবে। ওকে ঠিক আছে, তুমিও তোমার যত্ন নিবে ভালো করে। দেখ, আমি তোকে কখনো বাংলাদেশে পাঠাতাম না যদি জরুরি না হতো। সেখানে যাচ্ছিস, পড়াশোনা ঠিক রাখবি, তারপর মাঝে মধ্যে অফিসে গিয়ে বসবি। ওইখানে রেগুলারলি যেতে হবে এমন কোনো কথা নয়। সব সময় নিজের একটু খেয়াল রাখবে। খাবার দাবার কোনো অনিয়ম করা যাবে না। কোনো সমস্যা হলে আমাদের ম্যানেজারকে বলবি। শোন, ওইখানে কোনো আজাইরা মানুষের সাথে চলাফেরা করবি না। বাংলাদেশের মানুষ খুব খারাপ, তাদের থেকে দূরে থাকারই চেষ্টা করবি। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে বলবি। আমাকে বলতে না পারলে তোর ভাইয়াকে বলবি। তোর ভাইয়া এখন আসতে পারেনি, সে কানাডায় আছে, কিন্তু ফোন করে তোর খোঁজ খবর নিয়েছে। বাংলাদেশে যাওয়ার পর তোর ভাইয়া তোকে কল করবে, ওই সময় কথা বলে নিস। ভাইয়া, তুমি আসার সময় আমার জন্য অনেকগুলো ফাস্ট ফুড এবং চকলেট নিয়ে আসবে। যদি আমার জন্য এগুলো নিয়ে না আসো তাহলে আর কখনো আমার সাথে কথা বলবে না। আরিয়ান সকলের কথা শুনে শুধু সম্মতি জানিয়ে মাথা নাড়ায়। তারপর জিহাদ আর তুষার তারা 3 জন আরিয়ানকে জড়িয়ে ধরে। ভাই, তুই একাই গিয়ে বাংলাদেশি মেয়েকে পটে নিস না, আমার জন্য কিছু রাখিস। আমি আর তুষারও কিছুদিন পর আসতেছি, তুই যাওয়ার পর। তোর কপালে বাঙালি মেয়ে নেই। দোস্ত, সাবধানে চলাফেরা করবি ওইখানে, আর কল দিবি সব সময়। তোকে খুব মিস করবো দোস্ত, দোয়া করি তোর কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করে যেন আবার এখানে ব্যাক করতে পারিস আমাদের মাঝে। আমিও খুব মিস করব দোস্তদের। অবশ্য খুব তাড়াতাড়ি তোদের মাঝে আবার এসে উপস্থিত হব। আরিয়ান, আমি তোমাকে খুব মিস করব। বাংলাদেশে গিয়ে কোনো মেয়ের সাথে কোনো সম্পর্কে জড়িও না, আমি তোমার জন্য অপেক্ষা করব। জেনে দেখ, আমি যাওয়ার আগে তোকে আবারও বলে যাচ্ছি, তুই যেটা চাচ্ছিস সেটা আমাদের মাঝে কখনো পসিবল না। একটু বোঝার চেষ্টা কর, আমি কখনো তোকে ভালোবাসবো না, এটা তোর ভুল ধারণা। আমি তোর মাঝে কোনো ফিল পাই না, সেটা তোকেই বুঝতে হবে। তোর পুরো কেরিয়ার সামনে, নিজের কেরিয়ার ফোকাস কর, দেখবি আমার চেয়ে ভালো অনেক ছেলে পাবি তোর লাইফে। জেরিন আর কোনো কিছু বলল না। আরিয়ান ভেতরে যাওয়ার আগে তার মাকে, তার বাবাকে, তার বোনকে এবং বন্ধু বান্ধব সবাইকে একবার করে হাত করে চলে যায় ভেতরে। ভেতরে যাওয়ার সাথে সাথে এসে গিয়ে বিমানে উঠে বসে। আরিয়ান বসার কিছুক্ষণের মাথায় বিমান উড়েছে। আরিয়ানের ফ্যামিলিরা বাড়িতে আবার ব্যাক করে মন খারাপ নিয়ে। দীর্ঘ একটা জার্নির পর আরিয়ান এসে বাংলাদেশ এয়ারপোর্টে নামে। আমেরিকা থেকে
বাংলাদেশের কোনো সরাসরি ফ্লাইট নেই, সেই জন্য আরিয়ানকে দুবাই হয়ে তারপর বাংলাদেশ আসতে হয়েছে। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আরিয়ানের কোম্পানির ম্যানেজার আরিয়ানের লাগেজ নিয়ে নেয়। ভালো আছেন স্যার? আসতে কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? না, আসতে তেমন কোনো সমস্যা হয়নি, শুধু দুবাই একটু বেশিক্ষণ অপেক্ষা করিয়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। চলুন আপনাকে আপনার বাসায় দিয়ে আসি। আপনি এখানে কিছুক্ষণ রেস্ট করুন ফ্রেশ হয়ে। আরিয়ান কোনো কিছু না বলে সোজা গিয়ে একটা BMW গাড়িতে উঠে পড়ে। তারপর আরিয়ানকে একটা ফ্ল্যাটের মধ্যে নিয়ে ওঠায়। স্যার আপনার জন্য এখানে সব কিছু রেডি করা আছে, যা যা লাগবে আমাকে শুধু একবার বলবেন। আশা করি আপনার কোনো কিছু দরকার পড়বে না, কারণ এখানে সব কিছু আগের থেকে সেট আপ করে রেখেছি। প্রতিদিন এসে খাবার রান্না করে দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন যেতে পারেন, আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করব। আর কালকে অফিসে যাব, আপনি গাড়ি পাঠিয়ে দিন সকালবেলা আমাকে এখানে। ঠিক আছে স্যার, তাহলে আমি গেলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ম্যানেজার সাহেব চলে যাওয়ার পর আরিয়ান ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে ভার্সিটিতে ঢুকে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। ভার্সিটিতে ঢুকে প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে, মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, আমি আরিয়ান কালকে আমেরিকা থেকে এসেছি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। আমার আগের ভার্সিটির প্রিন্সিপাল স্যার নাকি আপনাকে ফোন করেছে। ও, তুমি আরিয়ান? বসো বসো এখানে। তোমার স্যারের সাথে আমার কথা হয়েছে, উনি তোমার ভর্তির সব ফর্মালিটিস পূরণ করেছে অনলাইনে। তোমাকে আর এখন কোনো কিছু করতে হবে না, শুধু যে ফাইলটা দিয়ে দিয়েছে সে ফাইলটা আমাকে দাও, আর এখন থেকে তুমি ক্লাস করতে পারো। আরিয়ান যে ফাইলটা আমেরিকা থেকে এনেছিল সে ফাইলটা প্রিন্সিপাল স্যারের কাছে দেয়। স্যার, আমি কালকে থেকে ক্লাস করব, আজকে আমাকে একটু পার্সোনাল কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আর সাবধানে থাকবে। তুমি কিন্তু বাংলাদেশের নতুন, বুঝতেই পারতেছো এত বড় বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসে পড়াশুনো করে, সকলে তো আর এক নয়, তাই না? আরিয়ান সেখান থেকে বের হয়ে সোজা তার অফিসে চলে যায়। আর ভার্সিটিতে একটা দলের কিছু কথোপকথন। দোস্ত, আজকে নাকি কোনো এক আমেরিকান ছাওয়াল এসে ভর্তি হয়েছে আমাদের কলেজে। বাংলাদেশের মধ্যে আমেরিকা থেকে এসেছে পড়াশোনা করার জন্য? এমনই তো শুনলাম। এটা নির্ঘাত পাগল হবে, তা না হলে আমেরিকার মতো এত বড় দেশ থেকে, এত ধনী, এত ভালো দেশ থেকে কেউ বাংলাদেশে আসে পড়াশোনা করার জন্য? খিরে নিতু, তুই কিছু বলিস না কেন? আমি কি বলবো, তোদের যা ইচ্ছা কর। দাদু অনেক অসুস্থ, মন ভালো না। কি হয়েছে তোর দাদুর? দাদুর হার্টের প্রবলেম, সেটা তো জানিসই। সেটাই আবার এখন বেড়েছে আগের থেকে অনেকটা। ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে বেশি চাপ যেন না নেই, কিন্তু দাদুর এত কিসের চাপ সেটাই আমি বুঝি না। এই বছরের সব লেনদেনের সকল ফাইলগুলো আমার কাছে পাঠান। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার কাছে সব হিসাবের ফাইলগুলো। ম্যানেজার সাহেব চলে যায় ফাইলগুলো আনার জন্য। আরিয়ান তার কেবিনে বসে। বেশ কিছুক্ষণ সময় পর ম্যানেজার সাহেব ফাইলগুলো নিয়ে আসেন। সবগুলো ফাইল আরিয়ানের টেবিলে রাখলো। আরিয়ান একটা একটা ফাইল বের করে দেখতে থাকে। তোরা এখন কি করবি? বাসায় যাবি নাকি এখানে থাকবি? বাসায় চলে যাবো আজকে, আর থাকবো না এখানে। আজকে একটাও মুরগি বানাতে পারিনি। কালকে ভার্সিটিতে আসবি? হ্যাঁ আসবো। আজকে মনটা ভালো না রে, নয়তো কাউকে না কাউকে বানাতাম। চিন্তা করিস না, কালকে এসে বানাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেহেতু বাড়ি চলে যাবি তাহলে চল। আরিয়ান তার কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে লাঞ্চ করে সোজা বাসায় ফিরে আসে। বাসায় এসে ফ্যামিলির সাথে একটু কথা বলে নেয়। তারপর সে ভাবলো তার কিছু কেনাকাটা আছে, সেগুলো কেনার জন্য তাকে একটু শপিংয়ে যেতে হবে। তারপর আরিয়ান বাসা থেকে বেরিয়ে শপিং মলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। শপিং মলে গিয়ে কিছু কেনাকাটা করে আসার সময় রিক্সা দিয়ে একটা প্রাইভেট কার এসে রিক্সার সাথে ধাক্কা মারে। রিক্সাটা উল্টে পড়ে যায়। আরিয়ান হাতে কিছুটা ব্যথা পায়। এই যে, কিভাবে গাড়ি চালান, দেখে গাড়ি চালাতে পারেন না? তখনই প্রাইভেট কারের ভেতর থেকে বেরিয়ে আসে নিতু। নিতু বাইরে এসে আরিয়ানকে উদ্দেশ্য করে বলল, আই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? এ মেয়ে, তুমি আমাকে তুই তো গাড়ি করতেছো কেন? আমি শুধু বললাম দেখে গাড়ি চালাতে পারো না। এখন যদি বড় কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি করতে? আমার যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি চালাবো, তার জন্য কি তোকে জিজ্ঞাসা করে আমায় গাড়ি চালাতে হবে? তোমার যেভাবে ইচ্ছা সেইভাবে তুমি যেখানে সেখানে গাড়ি চালাও, কিন্তু তুমি অন্যের ক্ষতি করে কেন গাড়ি চালাবে?
আবার অন্যের ক্ষতি করলে তারপরও তাকে সরি না বলে এভাবে তুই করতেছো? পরিবার থেকে কি শিক্ষা দেয়নি কার সঙ্গে কীভাবে কথা বলতে হয়? তুই আমাকে চিনিস? তুই আমাকে না চিনে এতগুলো কথা বলে ফেললি? তার জন্য তোকে অনেক কিছু সহ্য করতে হবে। তোমাকে আমি চিনি না আর চিনতেও চাই না। তোমার মতো বিয়াদব মেয়েকে চেনা আমার দরকার নেই। যাও এখান থেকে, চলে যাও। তুই এভাবে আমাকে অপমান করলি, তোকে আমি কিভাবে শাস্তি দেই তুই শুধু দেখবি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নিতু সেখান থেকে চলে যায়। আরিয়ান রিক্সাওয়ালা মামাকে নিয়ে হসপিটালে গিয়ে যে যে জায়গায় ছিলে গিয়েছে সেই জায়গাগুলোতে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করিয়ে দেয়। তারপর রিক্সাওয়ালা মামাকে কিছু টাকা পয়সা দিয়ে ওনাকে বাড়িতে পাঠিয়ে দেয়। আরিয়ান সেও নিজের বাড়িতে চলে আসে রাতে। আরিয়ান তার বাবা মাকে এই কথা জানায় না। এটা শুনলে তারা শুধু শুধু টেনশন করবে, সে কারণে আরিয়ান আর জানায়নি। পরের দিন সকালবেলা যখন ভার্সিটিতে ঢোকে তখনই দেখতে পায় গেটের থেকে কিছুটা দূরে অনেকগুলো মানুষ একসাথে দাঁড়িয়ে আছে। আরিয়ান কাছে গিয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলো একটা ছেলেকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে এক ঠ্যাং উপরে করে। আরিয়ান ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই যে তোমার এই অবস্থা কেন? কি করছো তুমি? আমি কিছু করিনি ভাই, যাওয়ার সময় নাকি ওনাদেরকে সালাম দেয়নি, সেজন্য আমাকে এভাবে দাঁড় করিয়ে রেখেছে। তোমার সাথে এগুলো কারা করেছে? ওই যে ওখানে দাঁড়িয়ে থাকা 3টা মেয়েগুলো আমাদের নিচের জুনিয়র, কিন্তু তারা আমাকে র্যাক দিচ্ছে। আরিয়ান হেঁটে 3টা মেয়ের কাছে যায়। ওখানে গিয়ে মেয়েদেরকে বলল, এই মেয়ে, এটা কোন ধরনের অসভ্যতামি? তুমি তোমার সিনিয়রকে এভাবে দাঁড় করে রেখেছো কেন? মেয়েগুলো তখনই আরিয়ানের দিকে ঘোরে। তখনই আরিয়ান অবাক হয়েছে। এই মেয়ে, তুমি এখানে? তাহলে তুমি এই ছেলেটাকে শুধু শুধু এইখানে দাঁড় করে রেখেছো? ওই ছেলেটা তোমার সিনিয়র হয়, তারপরও তুমি ওই ছেলেটার সাথে এমন করতেছো কেন? তোকে অনেক খুঁজেছি জানিস, তুই আমাকে রাস্তায় অপমান করেছিলি না? এখন তোর বিচার করব আমি বাড়িতে নিয়ে তোকে। এটা বলে নিতু কাকে যেন ফোন করে। ওই ছেলেটাকে ছেড়ে দেয়। তারপর ছেলেগুলো এখান থেকে চলে যায়। সবাই তারপর চলে যায়। আরিয়ান সেও নিজের ক্লাসে চলে যায়। আরিয়ান 2টা ক্লাস করার পর ক্লাসের ভেতর পুলিশ আসে। এই ছেলে, এদিকে আসো। আরিয়ান আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো আরিয়ানকে ডাকছে নাকি অন্য কাউকে। তখনই পুলিশ আরেকজনকে বলে উঠল, ওইভাবে কি দেখতেছো? তোমাকেই ডাকতেছে, তাড়াতাড়ি উঠে আসো। আমাকে কেন ডাকতেছেন? আপনাদের সাথে তো আমার কোনো কাজ নেই, তাহলে আমাকে এইভাবে কেন ডেকে নিয়ে যাচ্ছেন? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। এখন কথা না বলে চুপচাপ আমাদের সাথে চলো। আরিয়ান আর কোনো কিছু না বলে পুলিশের সাথে চলে যায়। আরিয়ানকে তারা নিজেদের গাড়িতে করে নিয়ে এসে এক বিশাল বাংলোর সামনে এনে দাঁড় করায়। তখনই ভেতর থেকে গেটটা খুলে দেয় দারোয়ান। আর পুলিশের গাড়িটা নিয়ে সোজা ভেতরে গিয়ে আরিয়ানকে গাড়ি থেকে বের করে নামে। পুলিশ আরিয়ানকে ভেতরে নিয়ে যায়। ভেতরে গিয়ে দেখলো একজন মুরব্বী টাইপের পুরুষ বসে আছে সোফায়। স্যার, এই যে এই ছেলেটা ম্যাডামকে ডিস্টার্ব করেছিল, ওকে আমরা ভার্সিটি থেকে তুলে নিয়ে এসেছি। মুরব্বী কিছু বলতে যাবে তার আগে আরিয়ান চেঁচিয়ে উঠল, ফাজলামি পেয়েছেন আপনারা? আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন আমি কাউকে বিরক্ত করছি কিনা? আমি কালকের আগের দিন মাত্র বাংলাদেশ এসেছি। এখন আমি কাউকে ঠিকভাবে চিনি না, তাহলে আমি কাকে বিরক্ত করব? আরিয়ানের চেঁচামেচির শব্দ শুনে বাসার সকলে চলে আসে সেখানে। সবার সাথে সাথে নিতুও আসে। নিতু, এই ছেলেটা তোমাকে ডিস্টার্ব করেছে। ও, তাহলে এই ব্যাপার। শুনুন, আমি আপনাকে বলতেছি, আপনার এই অসভ্য বিয়াদব নাতনি প্রাইভেট কার নিয়ে যাওয়ার সময় আমার রিক্সাকে ইচ্ছা করে ধাক্কা মারে, তারপর আমি ওকে কিছু কথা শোনাই। সেটা কি আমার অপরাধ নাকি? জি দাদু, এই ছেলেটা আমাকে ভার্সিটিতেও বিরক্ত করেছে। তোমার মতো মেয়েকে বিরক্ত করতে আমার বইয়ে গিয়েছে। কি মনে করো নিজেকে? কেরিনা কাপুর? ও সহ্য একটা। এই যে স্যার, আমি আসছি এখন। নেক্সট টাইম কোনো কিছু না জেনে কাউকে তুলে আনবেন না। আরিয়ান যাওয়ার জন্য পা বাড়াই তখনই নিতুর দাদু আরিয়ানকে ডাকে। এই ছেলে, তোমার নাম কি? আরিয়ান ঘুরে দাঁড়ায়। তারপর সে দাদুর দিকে তাকিয়ে বলল, আরিয়ান মির্জা। তোমার বাসা কোথায়? মানে তুমি থাকো কোথায়? আমেরিকা। বাংলাদেশে কিছু কাজ এসেছি। তাহলে তুমি বাংলা বলতে পারো কি করে? আমার বাবা মা বাংলাদেশি দুজনেই। সেক্ষেত্রে তো আমার বাংলা ভাষা জানার কথা, তাই না? এটা তেমন কোনো আশ্চর্যের বিষয় না। দাদু এবার নিতুর বাবার দিকে তাকায়। এবার নিতুর বাবা আরিয়ানকে প্রশ্ন করে, তোমার বাবার নাম কি? মায়ের নাম কি? আপনারা কি এখানে আমাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ডেকে এনেছেন? এখানে আনার পর থেকে একটার পর একটা কথা বলেই যাচ্ছেন আপনারা। যাচ্ছি আমি, আর কোনো কিছু বলতে পারবো না আপনাদের। আমেরিকা থেকে আসার সময় আব্বু আম্মু অনেকবার না করেছে বাংলাদেশে অচেনা কারোর সাথে যেন কথা না বলি।
বাঙালিরা খুব খারাপ। তোমার বাবার নাম কি? আরাফ মির্জা? আরিয়ানের পা দুটো থামে, পেছনে ঘুরে ওদের দিকে তাকালো। এবার বাড়ির সকলের চোখে পানি এসে যায়, একমাত্র নিতু ছাড়া, কারণ এসবের কিছুই নিতু বুঝেনি তখনও। আপনারা আমার বাবার নাম জানেন কি করে, নাকি আমার সম্বন্ধে খোঁজখবর নিয়েছেন এখানে আনার আগেই? শুনেন একটা কথা, আমার ফ্যামিলির ব্যাপারে যেহেতু খোঁজখবর নিয়েছেন, তাহলে নিশ্চয়ই আমার ব্যাপারেও নিয়েছেন। আমি মানুষটা খুব ভালো নই, আপনাদের মেয়েকে বলবেন আমার থেকে যেন দূরে থাকে আর বেয়াদবি কম করে। নিতু তোমার মামাতো বোন হয়। আরিয়ান যেন এখন বাকরুদ্ধ হয়ে পড়ে। আরিয়ানকে ধরে নিয়ে সোফায় বসায় মা এবং ছোট মা। তখনই আরিয়ানের নানা বলে উঠল, তোকে প্রথম দেখেই আমি বুঝতে পেরেছিলাম হয়তো তুই আমার নাতি। পুরো তোর মায়ের চেহারাটা পেয়েছিস, সেই জন্য আমার চিনতে এতটা অসুবিধা হয়নি, শুধু কনফার্ম হওয়াটাই বাকি ছিল। নিতুর বাবা গিয়ে তার ছোট ভাইকে ফোন করো, তাড়াতাড়ি বাসায় আসতে বলে। কিছুক্ষণের মধ্যে চলে আসে। ভাইয়া, আমাকে এত তাড়াতাড়ি কেন ডেকে পাঠালে? দেখো এটা কে, আমাদের একমাত্র ভাগিনা। ছোট চাচা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান একা করে সবাইকে দেখছে। তারপর সে সোফা থেকে উঠে দাঁড়ায়, আস্তে আস্তে হেঁটে দরজার দিকে যেতে থাকে। তখনই দৌড়ে গিয়ে নিতুর ছোট চাচা আরিয়ানকে দরজার সামনে আটকায়। কোথায় যাচ্ছিস? এতদিন পর এখানে এসেছিস, এখনই চলে যাচ্ছিস? সরি, এখানে আমি আসিনি, আমাকে আনা হয়েছে। আর বাংলাদেশে আসার সময় বাবা মা আমাকে অনেকবার বলে দিয়েছিল বাঙালি জাতি মানুষ ভালো না, ওদের সাথে যেন না মিশি। এখন আমার রাস্তাটা ছাড়ুন, বাসায় যাব। কে বলেছে তোর মায়ের আমাদের বাড়িতে জায়গা নেই? এ কয়েকটা বছরে তোর আম্মুকে কিভাবে আমরা খুঁজেছি তুই জানিস? ঠিক তখনই আরিয়ানের ফোনে রিয়ার কল আসে। হ্যাঁ আপু বলো। কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? বাবা মা আরিয়া কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে তারা। খেয়েছিস দুপুরে? আরিয়ান কিছু বলতে যাবে, তার আগে আরিয়ানের কানে থেকে ফোনটা নিয়ে নেয়। হ্যালো রিয়া, আমি বড় মামা, কেমন আছিস? রিয়ার হাত কাঁপতে থাকে, কারণ এতদিন পর প্রিয়জনদের কণ্ঠস্বর শুনতে পায়। রিয়া তাড়াতাড়ি করে বলল, কেমন আছো মামা? আলহামদুলিল্লাহ ভালো রে, তোরা কেমন আছিস? তোর আম্মুকে ফোনটা দে। রিয়া দৌড়ে গিয়ে তার আম্মুর কাছে ফোনটা দিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোরা সকলে কেমন আছিস? জি আলহামদুলিল্লাহ ভালো। বাড়ির সকলে কেমন আছে ভাইজান? বাবা কেমন আছেন? বাড়ির সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। বাবার শরীরটা তেমন একটা ভালো নেই। তোরা যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে আয়, বাবা তোদের জন্য অপেক্ষা করতেছে। জি ভাইজান। জি বললে হবে না, আগামী মাসের ভিতরে তোদেরকে বাংলাদেশে দেখতে চাই। আমি আর কোনো কথা শুনতে চাই না। পরিবারের সকলকে নিয়ে বাংলাদেশে চলে আয় কিছুদিনের জন্য। আর আরিয়ানকে বল সে যেন এখানে থাকে, ওকে আলাদা ফ্ল্যাটে থাকার দরকার নেই। নিতুর বাবা এটা বলে আরিয়ানের কাছে ফোনটা দেয়। আরিয়ান, এখানে থাকতে আমি আর বাবা যা বলেছি সবই শুনেছ। সেইখানে তোমার মামা যা বলবে সব কিছু শুনবে। আচ্ছা ঠিক আছে আম্মু। নানা ভাই, আমার কাছে ফোনটা দিন, তোর আম্মুর সাথে আমি কথা বলবো। আম্মু, নানা ভাই তোমার সাথে কথা বলবে, নাও। কেমন আছো বাবা? তোদেরকে ছাড়াও ভালো থাকার কথা, সে কবে থেকে তোদেরকে খুঁজতেছি, তোদেরকে পাওয়া যাচ্ছে না। তোরা তো আমাকে ছেড়ে দিব্যি ভালো আছিস, তোরা এক একজন। মা, আমার শরীরটা ভালো নাই রে, একটু তাড়াতাড়ি এই বাবাটাকে এসে দেখে যা, তোদেরকে দেখতে অনেক ইচ্ছে করতেছে। হ্যাঁ বাবা, আমি আরিয়ানের বাবার সাথে কথা বলে খুব শীঘ্রই বাংলাদেশে আসার চেষ্টা করতেছি সকলকে নিয়ে। তারপর একে একে সকলের সাথে আরিয়ানের মায়ের কথা হয়। এক পর্যায়ে যখন কথা শেষ হয়, তখন সকলে খাবার টেবিলে খেতে বসে। খাবার টেবিল খেতে বসে নিতুর বাবা তখন বলে উঠল, আজকে নিতুর জন্য তার ফুপিকে খুঁজে পাওয়া গেল। দেখেছো বাবা, পুরো ক্রেডিটটা কিন্তু আমার। তাহলে অবশেষে ফুফুর সাথে আমাদের দেখা হচ্ছে। তোমার এইসব অহংকার এখন দূরে রাখো। তোমাকে বেশি উঠতে দিচ্ছে তোমার বাবা। প্রধানমন্ত্রী বলে তুমি যা ইচ্ছে তাই করবে রাস্তাঘাটে? তুমি আরিয়ানের গাড়িতে কেন ধাক্কা দিয়েছিলে? আরে আম্মু, সেটা শুধু হয়ে গিয়েছে, আমি তো আর ইচ্ছে করে ধাক্কা দেইনি। ইচ্ছে করে ধাক্কা দাওনি বুঝলাম, তারপর তুমি ওকে সরি বলেছো? বলনি। তারপর বাড়িতে এসে মিথ্যে কথা বলে ওকে বাড়িতে এনে মার খাওয়াতে চেয়েছিলে, তাই না? আচ্ছা ভাবি, এখন এসব বাদ দাও।
নিতু তো এখনো অনেক ছোট, আস্তে আস্তে বড় হলে সব কিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ তোমরাই ওকে হ্যাঁ তোমরাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। এখন সামলাও। এখন আজকে যদি আরিয়ানের জায়গায় অন্য কেউ থাকতো তাহলে তাকে তো নিশ্চয়ই তোমরা ছেড়ে কথা বলতে না, তাই না? দোষ যে তোমাদের মেয়ে করেছে সেটা তোমাদের চোখেই লাগতো না ওই সময়। নিতুর এবার কিছুটা মন খারাপ হয়, কারণ সে প্রত্যেকদিন তার মায়ের এরকম কথাবার্তা শুনে এক প্রকার হাঁপিয়ে উঠেছে। সে ঠিক করলো আজ থেকে আর কোনো খারাপ পথে চলবে না। ঠিক আছে আম্মু, আজ থেকে তুমি আমাকে যেভাবে বলবে সেইভাবেই চলবো। তারপর তুমি আমাকে এভাবে কথা শুনিও না। হ্যাঁ নিতু, এখন থেকে ভালোভাবে চলতে হবে কিন্তু। আরিয়ান, কি করছিস? খাবার নে, এত অল্প কেউ খায়? আমার এতটুকুতেই চলবে। আসলে সব বাঙালি খাবার আগে কখনো এভাবে খাওয়া হয়নি। আমাদের সাথে থাকো, আস্তে আস্তে সব খাবার শিখিয়ে দেবো তোমাকে। আরিয়ান খাবার খেয়ে তারপর আমাদের গাড়ি নিয়ে তোর বাসা থেকে যাবতীয় জিনিসপত্র সব কিছু নিয়ে আসবে এখানে। আমার আলাদা ঘর নেওয়া আছে, কেন শুধু শুধু আমাকে এইখানে আসতে হবে? এটা বললে তো হবে না আরিয়ান, সেই তো আমাদের সাথে থাকতে হবে। আর কোনো কথা হবে না। খেয়ে তারপর রেস্ট করে গিয়ে বিকেলবেলা কাপড় চোপড় নিয়ে আসবে আমাদের গাড়ি নিয়ে। ঠিক আছে, সমস্যা নেই। আমার নিজের গাড়ি রয়েছে, আমি আমার গাড়িতেই যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে গাড়ি চালাবে, আর কোনো কিছুর দরকার পড়লে আমাকে বলবে। আচ্ছা আমার একটা কথা, আমেরিকাতে এত ভালো পড়াশোনা থাকতে তুই বাংলাদেশে কেন আসলি? আমাদের বাংলাদেশের কিছু ফ্যাক্টরিতে সমস্যা হচ্ছে, সেজন্য আমাকে বাকি পড়াশোনাটা বাংলাদেশে শেষ করতে হবে। তার পাশাপাশি আমাকে কোম্পানিতে একটু একটু বসতে হবে। বাবা ওইখানকার বিজনেস সামলাতে ব্যস্ত, এখানে আসতে পারবে না, সেজন্য আমাকে আসতে হয়েছে এইখানে। 3-4 বছর পর আমি একেবারে চলে যাব। ও আচ্ছা ঠিক আছে বাবা, আমাদের সাথে জুনিয়র বিজনেসম্যান বসে আছেন। আহ চুপ কর তো, চুপচাপ খেয়ে নাও। আরিয়ানকে দেখো, দেখে কিছু শেখো। সে তার পড়াশুনো সামলাচ্ছে, তার পাশাপাশি বাবার বিজনেসও হাত দিচ্ছে। মাশাল্লাহ, আমাদের ভাগিনা তো অনেক কাজের। তারপর সকলে দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে যায়। আরিয়ান কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে তারপর সে তার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আগে থেকে সেখানে ম্যানেজারকে ফোন করে বলা হয়েছিল যেন সবকিছু গুছিয়ে রাখে। আরিয়ান গিয়ে শুধু ব্যাগপত্রগুলো উঠিয়ে নিয়ে এসেছে। তারপর আরিয়ানের রুমে একে একে সব কিছু গুছিয়ে রাখে। তখনই তার রুমে আসে নিতু। কি করতেছো? তোমার সাথে চোখ নেই, দেখতেছো না কি করতেছি? আবার জিজ্ঞেস করো কেন? না, এমনিতে জিজ্ঞাসা করছিলাম। তুমি তো ভদ্রতার খাতিরেও বলতে পারতে। আমার না এত বদ্ধতা বজায় রাখতে হয় না। আমি এত ডং পারি না মানুষের মতো। তাই সামনের বার থেকে কথা বলার আগে 2 বার চিন্তা করে তারপর আমার সামনে কথা বলবে। এখন এখান থেকে যেতে পারো, আমি একটু ঘুমাবো। তোমার এত অহংকার কেন? আমার বাড়িতে এসে আমাকে বলছো ঘর থেকে বের হতে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করতেছো, একটু ভয় করে না? তোমার অনেক সাহস, বুঝেছো? তুমি হয়তো আমাকে এখনো ভালো করে চিনতে পারোনি। যদি চিনতে তাহলে আমার সামনে এত বড় কথা বলতে না। আর কি যেন বললে? তোমার বাসা, তাই না? আমার বাবার টাকার অভাব পড়েনি যে তোমাদের বাসায় পড়ে থাকতে হবে আমাকে। শুধু আমার আম্মুর কথা এখানে থেকেছে, আর নয়তো তোমার বাপ চাচাদের কথা আমার শুনতে বইয়ে গিয়েছে। আমি আরিয়ান কাউকে হিসাব করে চলি না, শুধু আমার আম্মুই বলেছে, সেজন্য এখানে পড়ে আছি, নয়তো কখন এখান থেকে চলে যেতাম। নিতু এবার অনেকটাই অপমান বোধ করলো। তারপর এখানে আর না দাঁড়িয়ে সোজা রুম থেকে বেরিয়ে চলে যায়। বিকেলবেলা স্কুল থেকে আসে আরিয়ানের ছোট মামার ছেলে আরাফাত। আরাফাত স্কুল থেকে এসে যখন জানতে পারে তাদের ফুপির ছেলে এসেছে, তখন আরিয়ানের কাছে আসে। তুমি কি আমাদের বড় ভাইয়া? তুমি আমাদের সেই হারিয়ে যাওয়া ফুফির ছেলে? তুমি এতদিন আমাদের বাড়িতে আসোনি কেন? আর তুমি এতদিন কোথায় ছিলে? আরিয়ান এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরাফাতের কথাগুলো শুনছিল। আরাফাত একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে, তাই আরিয়ান আরাফাতকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো। হ্যাঁ, আমি তোমার ফুফির ছেলে, আমি তোমার বড় ভাইয়া হই। এতদিন আমার বাসায় ছিলাম অনেক দূরে, এখন এখানে কিছুদিনের জন্য এসেছি, তারপর আবার চলে যাব কিছুদিন পর। তখন কি আমাকে তোমার সাথে তোমাদের বাড়িতে নিবে? হ্যাঁ, অবশ্যই নিব, কেন নিব না? তুমি তো আমার একমাত্র ভাই হও। আচ্ছা শোনো, তুমি তো স্কুল থেকে এসেছো, এখন গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে তারপর একটু ঘুমিয়ে পড়ো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে তোমার কাছে পড়তে আসব। কি পড়াবে তো আমায়? আচ্ছা ঠিক আছে, এখন গিয়ে খেয়ে নাও, যাও। তারপর সেখান থেকে আরাফাত চলে যায়।
আরাফাত চলে যাওয়ার পর আরিয়ান ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় 7টায় ঘুম থেকে উঠে বের হতে যায়। তখনই লিভিং রুম থেকে আরিয়ানের বড় মামা বলে উঠলেন, আরিয়ান, এ সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছ? একটু দরকার আছে মামা, বাইরে যেতে হবে। এ সন্ধ্যাবেলায় এমন কি দরকার যার জন্য তোমাকে এখন বাইরে যেতে হবে? তুমি তো 2 দিন হলো মাত্র আমেরিকা থেকে এসেছো। এখানে তো কাউকে তেমন ভাবে চেনো না। এখানকার রাস্তাঘাট তেমন একটা ভালো নয় রাত্রিবেলা। রাতের বেলা বাইরে থাকা সেফ নয় তোমার জন্য। আচ্ছা ঠিক আছে মামা, আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। একটু অফিসের কাজে যেতে হবে। অফিসে একটু আগে ম্যানেজার ফোন করে বললো একটু অফিসে যেতে হবে। না না ভাই, এখন না গেলে হয় না। কালকে সকালে বরণ না হয়ে অফিসে যেও। আমি সময়ের কাজ সময় করতে ভালোবাসি না। ছোটোবেলা থেকে বাবা আমাকে এটাই শিখিয়েছে। কাজ কখনো ফেলে রাখতে হয় না, যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হয়। হ্যাঁ, এটা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও। আর বাসা থেকে যাওয়ার সময় আমাদের গাড়ি নিয়ে যেও। তার দরকার নেই না, আমার গাড়ি আছে নিজস্ব, সেটাতে চলাফেরা করতে পারবো আমি। আপনাদের এত টেনশন করা লাগবে না, আমি বেরিয়ে পড়ি, চলে আসবো খুব তাড়াতাড়ি। আরিয়ান, বাবা, তোর ভাই বোনেরা একটু বাইরে যেতে যাচ্ছিল, এদেরকে একটু সাথে করে নিয়ে যা। অফিস থেকে আসার সময় ওদেরকে না হয় একটু ফুচকা খাওয়াই নিয়ে আসিস। আচ্ছা ঠিক আছে, ওদেরকে আসতে বলো আমার সাথে তাড়াতাড়ি। আমি এখন সোজা অফিসে যাব। অফিসের কাজ শেষ করে তারপর আসার সময় ওদেরকে আমার টাইম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা সকলে আসার সময় খেতে পারবো, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। তারপর তারা সকল ভাই বোন মিলে আরিয়ানের গাড়িতে উঠে পড়ে। আরিয়ান ড্রাইভিং সিটে বসে, তার পাশাপাশি সিটে বসে নিতু। বেশ কিছুক্ষণ সময় ড্রাইভিং করার পর আগে আরিয়ানের অফিসের সামনে চলে আসে। তোমরা কি গাড়িতে থাকবে নাকি আমার সাথে ভিতরে যাবে? ভাইয়া, তোমার সাথে যাব ভিতরে। গাড়িতে থেকে একা একা বোরিং হওয়ার চেয়ে ভালো তোমার সঙ্গে গিয়ে তোমার অফিসটা ঘুরে দেখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে চলে আসো আমার সাথে। তোমাদেরকে একা গাড়িতে থাকতে হবে না, কখন কি দুর্ঘটনা ঘটে বলা যায় না। তারপর সকলকে নিয়ে আরিয়ান উপরে অফিসে চলে যায়। অফিসের ভেতর গিয়ে আরিয়ানের চেম্বারে ওদের সকলকে বসতে দিয়ে আরিয়ান চলে যায় ম্যানেজারের কাছে। নিতু আরিয়ানের পেছন পেছন তার কেবিন থেকে বেরিয়ে যায়। আরিয়ান চলে যায় ম্যানেজারের কাছে আর নিতু ঘুরে ঘুরে অফিসটা দেখতে থাকে। বেশ কিছুক্ষণ সময় পর আরিয়ান যখন ম্যানেজারের রুম থেকে কাজ শেষ করে আসছিল তখন একটা কালো ছায়া দেখতে পায়। আরিয়ান ভেবেছে হয়তো সেটা কোনো চোর হবে। আরিয়ান আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে হেঁটে ছায়াটার পেছনে গিয়ে দাঁড়ায়। ওই সময় নিতুর সামনে আরেকটা ছায়া দেখতে পেয়ে নিতু চিৎকার করে উঠে আরিয়ানকে জড়িয়ে ধরে। এই মেয়ে, তোমাকে না ভিতরে বসিয়ে রেখে এসেছি, তাহলে এখানে কি করতেছো? এখন যদি আমি চোর মনে করে কোনো কিছু করে ফেলতাম তখন কি করতে? আরিয়ানের কথা শুনে নিতু আরিয়ানের মুখের দিকে তাকায়, তারপর মিনমিন করে বলতে থাকে, আসলে আপনার পিছু পিছু বেরিয়েছিলাম অফিসটা ঘুরে দেখার জন্য। তারপর হঠাৎ করে আপনি কোথাও উদয় হয়ে গেলেন, তখন আর আপনাকে খুঁজে পাইনি। তারপর কখন যে এই দিকে চলে আসলাম আমি নিজেও বলতে পারিনি। সবই বুঝলাম, তাহলে এইভাবে চেঁচালে কেন? কোনো কিছু দেখে কি ভয় পেয়েছো? আমি বাইরে তাকিয়েছিলাম, হঠাৎই চোখ দুটো ওদিকে পড়তেই আমি ছায়া দেখতে পাই, তাই ভয় পেয়ে যাই। বুঝলাম তোমার ভয়ের কারণ, ওই ছায়াটা আমার। আর এখন আমাকে ছাড়ো, আমার দম বন্ধ হয়ে আসছে এভাবে শক্ত করে জড়িয়ে ধরার কারণে। নিতু এবার কিছুটা লজ্জা পেয়েছে, সাথে সাথে আরিয়ানকে ছেড়ে দিয়ে অনেকটা দূরত্ব নিয়ে দাঁড়ায়। তখনই ওই সময় সকলে এসে উপস্থিত হয় ওখানে। ভাইয়া, আবু চিৎকার করলো কেন? কি হয়েছে এখানে? তোমার বোন ভূত দেখে ভয় পেয়েছে, সেজন্য এভাবে বোখার মতো চিৎকার করে উঠেছে। ভাইয়া, কি বলো তুমি? এখানে ভূত কোথা থেকে আসবে? সত্যি কি এখানে ভূত রয়েছে? তাহলে তো আমাদেরকেও ভূতে ধরবে। এই ভূত সেই ভূত না, এই ভূত কাউকে ধরে না, এই ভূত শুধু ছায়াতে দেখা যায়। আচ্ছা, এখন আর কোনো কথা না বলে চলো তোমরা, আমার কাজ শেষ, তোমাদেরকে খাইয়ে তারপর বাসায় ফিরতে হবে তাড়াতাড়ি। নিতুকে ধরে নিতুর ছোট বোন আর আরাফের বড় বোন আরিফা ধরে নিয়ে নিচে নামে। ছাড় তো তোরা আমাকে, আমার কিছুই হয়নি। চল তোরা তোদের মতো হাঁট, আমাকে আমার মতো হাঁটতে দে। তারপর তারা দুজন নিতুকে ছেড়ে দিয়ে যার যার মতো গিয়ে উঠে পড়লো গাড়িতে। আরিয়ান সকলকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ফুচকা খাইয়ে তারপর বাসায় চলে আসে 10টার ভেতর। কিরে আরিয়ান, এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? ওরা তোকে নিয়ে এত তাড়াতাড়ি চলে এসেছে? আমাকে নিয়ে গেলে তো কমপক্ষে 12টা কি 1টা বাজতো। ওরা ওদের যা যা খাওয়ার ছিল তা তা খাইয়ে নিয়ে চলে এসেছে, তাতে এত দেরি হওয়ার কি আছে? হ্যাঁ, আজকে তুই গিয়েছিস বলে এত তাড়াতাড়ি চলে এসেছে। তুই না গিয়ে যদি আমি যেতাম তাহলে নিশ্চিত রাত 12টা বাজাতো আমাকে।
হয়েছে, এখন চুপ করো। বাচ্চারা, তোমরা যার যার ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। খাবার টেবিলে খাবার খাবে। বাবা তুমি খেয়ে নাও, আমার খিদে নেই। এমন করে না নিতু, অল্প করে খেতে হয় রাত্রিবেলা। সেটা তোমাদেরকে আজকে বলতে হবে কেন আমায়? বাবা খেতে ইচ্ছে করছে না, তোমরা আজকে খেয়ে নাও, আমি কাল থেকে খাবো। কি সুন্দর নিতু, কি সুন্দর। আমার ভাই এদেশের প্রধানমন্ত্রী, বাইরের জনগণের কাছে আমার ভাইয়ের কথার মূল্য আছে, কিন্তু তুই ওনার মেয়ে হয়ে তোদের কাছে কোনো মূল্য নেই ওনার কথার। আচ্ছা ঠিক আছে আম্মু, ভাত রেডি করো, আমি আসতেছি ফ্রেশ হয়ে। এই চল চল, সকলে ফ্রেশ হয়ে নিচে এসে খাবি। আরিয়ান আর কোনো কিছু না বলে সেও চলে যায় ফ্রেশ হতে। আরিয়ান ফ্রেশ হয়ে নিচে এসে খাবার টেবিলে বসে। তারপর রাতের খাবার খেয়ে সে তার রুমে চলে যায়। আজকে রাতে আর তেমন কোনো পড়াশোনা হয়নি। রাতের বেলা যখন নিতু ঘুমোতে যায় তখন তার চোখে সেই সময়ের দৃশ্যটা ভেসে ওঠে, যখন সে আরিয়ানকে জড়িয়ে ধরেছিল। নিতু বিড়বিড় করে বলল, আহ নিতু, এগুলো কি চিন্তা করতেছিস? ভুলো এগুলো চিন্তা করবি না, ওই খাটাসের সাথে তো নয়। অনেক কষ্টে নিতু রাতের বেলা ঘুমায়। সকালবেলা আরিয়ানকে আরাফাত গিয়ে ঘুম থেকে ডেকে তুলে। ভাইয়া, ঘুম থেকে উঠো তাড়াতাড়ি, সকলে তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করতেছে। উঠো তাড়াতাড়ি। কটা বাজে আরাফাত? 8:35 বাজতেছে ভাইয়া। এ বাড়িতে সকলে 8:30টায় খাবার খেয়ে নেয় সকালের। তুমি তাড়াতাড়ি উঠে এসো, তোমার জন্য সকলে অপেক্ষা করতেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। আরাফাত আরিয়ানকে ডেকে তুলে নিয়ে সেখান থেকে চলে যায়। আরাফাত চলে যাওয়ার কিছুক্ষণ পরই আরিয়ান নিচে নামে। খাবার টেবিলের সামনে গিয়ে সকলকে শুভ সকাল জানায়। আরিয়ান আজ এখন কি কলেজে যাবে নাকি অফিসে যাবে? কলেজে যাব কালকে। অফিসের কাজ সব শেষ করে এসেছি। এই সপ্তাহে আর অফিসে যেতে হবে না আশা করি। তাও বলা যায় না কখন কি কাজে লাগতে পারে। তবে এখন কলেজে যাব। আমার নতুন বই খাতা কিনা লাগবে, যেগুলো আমেরিকা থেকে আনেনি। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সময় একটু কষ্ট করে নিতুকে সাথে করে নিয়ে যেও। তোমরা দুজন তো একই ভার্সিটিতে পড়ো, শুধু নিতু তোমার জুনিয়র। এক বাড়ি থেকে যেহেতু যাবে, সে তো তোমরা দুজন একসাথেই চলে গেলে আমার অনেকটা নিশ্চিন্তে থাকতে পারবো। ঠিক আছে, নিতুর কোনো সমস্যা না থাকলে আমার সাথে যেতে পারবে, আমার কোনো সমস্যা নেই। তুই কি বলেছিস আরিয়ান? নিতুর সমস্যা থাকবে কেন? ওর কোনো সমস্যা নেই, ও তোর সাথে যেতে পারবে, তাই না নিতু? হ্যাঁ চাচা, আমি ওনার সাথে যেতে পারবো, আমার আবার কি সমস্যা থাকবে? সমস্যা না থাকলে ভালো, চুপচাপ খেয়ে নাও, আমিও বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। আরিয়ান আর কোনো কথা না বলে চুপচাপ ওর খাবারটুকু শেষ করে। খাবার শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সকলকে বলে বের হয়। আরিয়ান বাইরে গিয়ে নিজের গাড়িতে বসে থাকে। এই বাড়িতেই 3টা গাড়ি রয়েছে তাদের নিজেদের। আরিয়ান নিজের গাড়ি নিয়ে চলাফেরা করে। আরিয়ান আসার কিছুক্ষণের মধ্যেই নিতু পেছন পেছন চলে আসে। উঠে বসো। কোথায় বসবো, সামনে নাকি পেছনে? এখন কি সেটাও আমাকে বলতে হবে তুমি কোথায় বসবে? বড়লোক ব্যাপার বিগড়ে যাওয়া মেয়ে, তোমার যেখানে চাস সেখানে বসো। তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? চুপচাপ গাড়িতে উঠে বসো। নিতু ভয় পেয়ে যায় আরিয়ানের রাগ দেখে। নিতু আর কোনো কিছু না বলে পেছনের সিটে গিয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ সময় পর আরিয়ান একটা লাইব্রেরির সামনে গাড়িটা দাঁড় করিয়ে কিছু বই খাতা কিনে নেয়। সেগুলো সামনের সিটে রাখি। তারপর আবার গাড়িটা চালিয়ে সোজা ভার্সিটিতে চলে আসে। ভার্সিটিতে আসার পর গেটের কাছে আরিয়ান নিতুকে নামিয়ে দিয়ে আরিয়ান গাড়িটা পার্কিংয়ে পার্ক করতে চলে যায়। নিতু গাড়ি থেকে নেমে ওর বন্ধুদের কাছে চলে যায়। কি রে নিতু, তুই ওই আমেরিকান ছেওয়ালের সাথে কি করছিস? ওর সাথে না তোর ঝামেলা? তাহলে এক গাড়ি দিয়ে কিভাবে আসলি? কালকে ওকে পুলিশে দিয়ে এভাবে কলেজ থেকে তুলিয়ে নিয়ে গেলি, এখন আবার আজকে ওর গাড়ি দিয়ে আসলি ভার্সিটিতে, আবার ওর গাড়ি থেকে নামলি। বিষয়টা বুঝলাম না তো, একটু বুঝিয়ে বলবি? তোদেরকে আমার ফুপির কথা বলেছিলাম না, যাকে বাবা ও দাদু ওরা কেউ মেনে নেয়নি, প্রেম করে বিয়ে করেছিল বলে। আরিয়ান আমার সেই ফুপির ছেলে, এতদিন আমেরিকায় ছিল, কিছুদিন আগে বাংলাদেশে এসেছে ব্যবসায়িক কাজে। সেই ক্ষেত্রে বাকি পড়াশোনাটা ওকে বাংলাদেশ থেকে শেষ করতে হবে। আরে বাস, ভালোই তো হলো তোর, এত সুদর্শন হ্যান্ডসাম ফুপাতো ভাই পেয়ে গেছিস। আর আমাদের দেখ, মামাতো ভাই, ফুপাতো ভাই, খালাতো ভাই, সেগুলো এক একটা হয়তো দামড়া, আর নয়তো এক একটা বাচ্চা এখনো দুধ খায়। বোন, একদম মনের কথা বলেছিস। নিতুর লাইন টাইন মারছিস নাকি তোর ফুপতো ভাইয়ের সাথে? আই তোরা কি শুরু করলি? চুপ করবি? তোরা দুটো এত বেশি বুঝিস কেন?
একটু চুপ করে থাক না বোন। আচ্ছা ঠিক আছে, যা, আর কিচ্ছু বলবো না। বাট শোন, তুই যদি ওকে ওই চোখে না দেখিস তাহলে আমাদের উপর ছেড়ে দে, আমরা ট্রাই করব। আমেরিকান ছেলে নিশ্চয়ই মেয়েবাজ হবে। আছে, এগুলো পরে দেখা যাবে। এখন কথা হলো কি, আজকে কাকে মুরগি বানানো যায় সেটা পরে। দোস্ত, আমরা ভার্সিটিতে আসি পড়াশোনা করার জন্য, এইসব করার জন্য একদমই না। আমাদের এসব করা ঠিক হয় না। অন্যান্য ছাত্রদের সাথে এভাবে জুলুম করা এতদিন আমাদের উচিত হয়নি। আজ থেকে আর কারো সাথে এভাবে জুলুম করব না। তোরাও আর কাউকে কোনোভাবে ডিস্টার্ব করবি না, আমার সাথে থাকবে। দোস্ত, তোর এত হঠাৎ পরিবর্তন হওয়ার কারণটা কি জানতে পারি? মানে এতদিন তো তোর মাঝে এত পরিবর্তন লক্ষ্য করিনি। আজকে হঠাৎ করে তোর ফুফাতো ভাই আসলো তোর লাইফে, এখন তোর পরিবর্তন। কাহিনী কি বলতো? কাহিনী আর কি হবে, দেখ, হয়তো সে তার ফুফাতো ভাইয়ের উপর ক্রাশ খেয়ে হয়তো ফিদা হয়ে রয়েছে। ঠিক বললাম তাই তো? আই চুপ কর তোরা, এসব উল্টাপাল্টা কথা বলবি না। আমার আর এমন লাইফ ভালো লাগতেছে না। অহংকারের মাঝে কিছুই নেই, বুঝেছিস? শুধু আমরা এতদিন মানুষকে কষ্ট দিয়েছি, এখন বুঝতে পেরেছি। সেই জন্য সব কিছু শুধরে নেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট এটাই, এর বেশি কিছুই না। তার মানে বলতে চাইছিস তোর ফুফাতো ভাইয়ের প্রেমে তুই পড়িসনি? এসব তোরা কি বলতেছিস বারবার? সে আমার ভাই হয়, এখন তার সাথে এসব কি করে সম্ভব? তোদেরকে আমি না করে দিচ্ছি, এসব কথা আর দ্বিতীয়বার তুলবি না আমার সামনে, মনে থাকে যেন। আমি কিন্তু আর তোদেরকে বলবো না। দেখা যাবে। ভাইয়া থেকে সাইয়া হওয়া, এসব কত দেখলাম। ভাইয়া থেকে সাইয়া হওয়ার গল্প কত শুনলাম। এখন বাকি রইল আমার চোখের সামনে আমার বান্ধবীর অবস্থা দেখার। কি বান্ধবী? খুব তাড়াতাড়ি মনে হয় সেই স্বপ্নটাও পূরণ হবে। আয় চুপ কর, এখন ক্লাসে যাই, চল। তারপর তারা 3 বান্ধবী মিলে কথা বলতে বলতে ক্লাসে চলে যায়। এভাবে বেশ কিছুদিন সময় কেটে যায়। এখন বাংলাদেশের মধ্যে এই কলেজে আরিয়ানের কিছু বন্ধু হয়েছে, তার মধ্যে কয়েকটা মেয়ে আর ফ্রেন্ড হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যক্তি হচ্ছে শান্তা। ভার্সিটিতে থাকাকালীন সবসময় শান্তা আরিয়ানের আশেপাশে থাকে। অন্য কোনো মেয়েকে আরিয়ানের আশেপাশে আসতে দেয় না। এই জিনিসটা নিতুর একদম ভালো লাগতো না। আজকে কলেজে যাওয়ার সময় নিতু আরিয়ানকে বলল, আচ্ছা, আপনি কি শান্তাকে পছন্দ করেন? মানে আপনাদের মধ্যে কি কোনো কিছু চলতেছে নাকি? আরিয়ান নিতুর দিকে তাকায়, তারপর আবার ড্রাইভিংয়ে মনোযোগ দেয়। আরিয়ান কোনো কিছু বলে না দেখে নিতু আবার বলে উঠল, আপনাকে হয়তো কোনো কিছু জিজ্ঞাসা করেছিলাম। শান্তাপু কি আপনার পাশে ঘুরঘুর করছে দেখি, ভার্সিটি তো সব সময়, সেই জন্য জিজ্ঞাসা করলাম, এই আর কি। আশেপাশে থাকলে কি অন্য কিছু ভাবতে হবে? এমন কোনো কথা কোথাও লেখা আছে? শান্তা আমার শুধু বন্ধু, অন্যান্য বন্ধুদের সাথে যেভাবে মিশি শান্তার সাথেও সেইভাবেই মিশি, এর চেয়ে বেশি কোনো কিছু নয়। ও আচ্ছা, তাহলে শান্তা আপু সবসময় আপনার শরীরের উপর এসে পড়ে কেন? ওনাকে বলতে পারেন না আপনার শরীর থেকে দূরে থাকতে? কথা বলতে গেলে কি শরীরের উপর পড়ে যেতে হয় নাকি? কই, আমার তো ছেলে ফ্রেন্ড নেই, আর থাকলো তাদের সাথে কথা বলতে গিয়ে আর তাদের শরীরে ঢলে পড়তাম না? মনের মধ্যে কি চলতেছে তোমার? ইদানিং দেখতেছি আমার বিষয়ে অনেক কিছু লক্ষ্য করা। ব্যাপার কি? কলেজে কি এগুলো দেখাশোনা করার জন্য আসো, নাকি পড়াশোনা করার জন্য আসো? বাড়ি থেকে আমাকে বিচার দিতে হবে, নাকি এসব ছেড়ে ভালো করে পড়াশোনায় মনোযোগ দেবে? আমাকে এখন বাড়িতে কেউ কোনো কিছু বলবে না এই বিষয়ের জন্য, কারণ আমি আগে থেকে অনেক পরিবর্তন হয়েছি। আমি যদি আগের ফর্মে থাকতাম তাহলে শান্তা আপু আপনার কাছে ঘেঁষতেই পারতো না। নিতুর কথা শেষ হওয়ার আগেই আরিয়ানের গাড়ি ভার্সিটিতে ঢুকে পড়ে। ভার্সিটিতে ঢুকতে আরিয়ান গাড়িটা থামিয়ে নিতুকে বলল, তুমি যেটা চাচ্ছ সেটা কোনোভাবেই সম্ভব নয়। এখন ওসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দাও। এখন যাও, ভার্সিটিতে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তবে আপনি শান্তাপুর থেকে দূরে থাকবেন। আরিয়ান আর কোনো কিছু না বলে নিতু গাড়ি থেকে নেমে চলে যায়। আরিয়ান গাড়িটা পার্ক করে ওর বন্ধুদের আড্ডাতে যায়। কেমন আছো আরিয়ান? আজকে আসতে এত দেরি হয়েছে কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কই, আমার তো আসতে তেমন দেরি হয়নি। তুমিও তো আগে চলে এসেছো। আমি প্রত্যেক দিন যে টাইমে আসি আজকেও সেই টাইমে এসেছি। হ্যাঁ আরিয়ান, ঠিকই বলেছিস। কেউ একজন কারো অপেক্ষায় বসে আছে দীর্ঘক্ষণ ধরে, অবশেষে তার দেখা মিলল। আজকে সুন্দর নয় বলে কেউ আমাদের দিকে ফিরেও তাকায় না, সবাই শুধু আরিয়ানকে নিয়েই টানাটানি করে। তাহলে আমাদের মতো ছেলেদের কি হবে? তোর আর
কি হবে, বিয়ে হবে, বাচ্চা হবে, বউ বাচ্চা নিয়ে সুখেই থাকবি। এর যে বেশি আর কি চাই? আচ্ছা তোরা থাক এখানে, আমি একটু লাইব্রেরিতে যাব, আমার লাইব্রেরিতে একটু কাজ আছে। আরিয়ান চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। অনেকদিন ধরে লাইব্রেরিতে যাই না, তোমার সঙ্গে যাওয়া হবে আর লাইব্রেরিটাও দেখা হবে। আরিয়ান আর কোনো কিছু বলল না, সে হাঁটা ধরল। আরিয়ানের পেছনে শান্তাও আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। সেটা দূর থেকে দেখতে পায় নিতু। ওরা লাইব্রেরিতে যাচ্ছে সেটা বুঝে নিতু, ওদেরকে ফলো করে লাইব্রেরিতে আসে। আরিয়ান একটা বই নিয়ে বসে টেবিলে, তখনই শান্তা আরিয়ানকে কিছু বলতে যাবে, তার আগেই নিতু এসে আরিয়ানের পাশে বসে আরিয়ানের একটা হাত ধরে বলল, জান, আজকে বাড়ি থেকে খেয়ে আসোনি কেন? কালকে রাতে চুমু খেতে দেইনি বলে রাগ করেছো? আচ্ছা, আজকে যত ইচ্ছে খাবে, আমি না করব না। তাও এভাবে আমার উপর রেগে থেকো না, আমি তোমার রাগকে সহ্য করতে পারি না। নিতুর কথা শুনে আরিয়ান ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ নিতু যে কথাগুলো বলছে আরিয়ান সেগুলো স্বপ্নেও চিন্তা করেনি। আরিয়ান জানে নিতু এই কথাগুলো এখন কেন বলছে। নিতুর এরকম কাণ্ড দেখে শান্তা একদম জ্বলে পুড়ে যাচ্ছে, তার উপর আবার কিসের চুমুটুমুর কথা বলছে। এখন ওদের দুজনের কাহিনী দেখে আরিয়ান হাসবে নাকি রাগ করবে বুঝতে পারছে না। আরিয়ান, নিতু কি বলতেছে এসব? তুমিও কি চুমু খেতে গিয়েছিলে? আরও তোমাকে চুমু খেতে দেয়নি, সেই জন্য তুমি রেগে আছো আজকে? আপু, আপনি আমাদের মাঝখানে কেন বাম হাত ঢুকাচ্ছেন? দেখতে পাচ্ছেন দুজন মানুষ এখানে একান্তভাবে কথা বলতেছে, তার মধ্যে আপনি বাম হাত ঢুকাচ্ছেন কেন? এমনিতেই কাল থেকে রেগে আছে, এখন আবার যদি আপনি উল্টাপাল্টা বললে রেগে যায়, তখন আমি কি করে সামলাবো? আপনি এখন আসতে পারেন আপু। আরে এখন আমাকে চুমু খাবে। কি বললে তুমি মেয়ে? আরিয়ান তোমাকে এই লাইব্রেরিতে এসে এখন চুমু খাবে, তাই না? এটা তুমি বললে আর আমি বিশ্বাস করব? শান্তার কথা এবার নিতু অনেকটা লেগে যায়, তারপর কিছুটা শক্ত গলায় বলল, আপনাকে বিশ্বাস করতে কে বলেছে? আপনাকে বলেছে এখান থেকে চলে যেতে, আপনি এখনো এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনার কানে দিয়ে কি কথা ঢুকে না? সুন্দর করে কথা কি আপনি বলছেন না? বলতেছে আমাদেরকে একা ছেড়ে চলে যান, তা না করে কি অযথা আবল তাবল কথা বলতেছে। আপনি আর কখনো আরিয়ানের আশেপাশে আসবেন না, বলে রাখলাম। যদি আপনাকে আরিয়ানের আশেপাশে দেখি তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরিয়ান, নিতু এইভাবে আমাকে অপমান করতেছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? সে কখন থেকে এখানে আসার পর থেকে আমাকে অপমান করে যাচ্ছে, অপদস্থ করে যাচ্ছে, তুমি চুপ করে আছো কেন? আপনি তো আচ্ছা বেয়াদব মেয়ে, আপনাকে এত করে বলতেছি যে আপনি এখান থেকে চলে যান, চলে যান, তা না করে আপনি আমার বয়ফ্রেন্ডের দিকে হাত বাড়াচ্ছেন কেন? শান্তা তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। আরিয়ান, তার মানে কি আমি মেনে নেব নিতু যে কথাগুলো বললো সবগুলো কথাই সত্যি? তুমি আর নিতু সত্যি রিলেশনে রয়েছো? দেখো আমি তোমাকে এখন কিছু বলতে চাচ্ছি না, তুমি এখান থেকে ভালোভাবে চলে যাও। আমি মনে করি এখন এটাই তোমার জন্য বেস্ট। আপু, আশা করি এবার আপনার কান দিয়ে কথা ঢুকেছে, এবার হয়তো আপনি যেতে পারবেন, আর কোনো সমস্যা হবে না, তাই তো? শান্তা কোনো কিছু না বলে সেখান থেকে মন খারাপ, রাগ, দুঃখ সব কিছু মিলিয়ে চলে যায় সেখান থেকে। শান্তা যাওয়ার পরই আরিয়ান নিতুর দিকে তাকালো, তারপর নিতুকে বলল, তোমাকে সকালে আসার সময় কি বলেছি এইসব থেকে দূরে থাকার জন্য, বলিনি? তোমরা শুরুটা করেছো কি এক একজন এক এক সময়? বুঝতে পারতেছি না আমি। একজন আমেরিকাতে, একজন বাংলাদেশে, একজন ভার্সিটিতে, একজন বাড়িতে। আমি থাকতে আর কেউ তোমার লাইফে আসতে পারে না। আজ থেকে আমি দখলদারি করব তোমার লাইফে। তোমার জন্য আমি নিজেকে এতটা চেঞ্জ করেছি, তোমাকে তো আমার হতেই হবে, নয়তো আমি এই জীবনে বেঁচে থাকতে পারবো না। যা বলতেছো ভেবে চিন্তে বলতেছো তো? আমার সাথে থাকতে গেলে কিন্তু আমাকে সহ্য করতে হবে, যেটা সবার দ্বারা সম্ভব নয়। আমি তোমাকে পুরোপুরি করে আমার করে পেতে চাই, তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই তাই করবো। আমাকে যে কোনো পরিস্থিতিতে ফেললো আমি সেখান থেকে উঠে এসে তোমাকে চুজ করব। সাবধান করে দিচ্ছি, আজকের পর থেকে আর কোনো মেয়ের দিকে তাকাবে না, শুধু আমার দিকে তাকাবে। আরিয়ান নিতুর কথাগুলো শুনে তারপর নিতুকে চেয়ার থেকে উঠিয়ে আরিয়ানের কাছে নিয়ে আসে। নিতুর মাথার পেছনে একটা হাত দিয়ে নিতুর ঠোঁটের ঠোঁট বসিয়ে দেয় আরিয়ান। আরিয়ানের এমন আচরণে নিতু যেন হতভম্ব হয়ে পড়ে। সে সময় লাইব্রেরিতে কেউ ছিল না বলে কেউ ওদের এই পার্সোনাল টাইম দেখতে পায়নি। বেশ কিছুক্ষণ সময় পর আরিয়ান নিতুকে ছেড়ে দেয়। আরিয়ান ছেড়ে দেওয়ার পর নিতু অনেকটা হাঁপিয়ে উঠে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এখন থেকে এইসব ছোটোখাটো ব্যথা সহ্য করতে শেখো, নয়তো পরবর্তীতে আমাকে আর সহ্য করতে পারবে না। আপনি আমাকে কিস করলেন কেন? আপনি আমাকে প্রপোজ করেননি, ভালোবাসি বলেননি, তাহলে কেন আপনি আমাকে কিস করলেন?
যা বলার তুমি নিজেই বললে, তাহলে এখানে আর আমার কি বলার আছে? এতক্ষণ যা যা বললে সব কিছুই তো শুনলাম। হ্যাঁ, সব কিছু শুনেছেন, আমি বলেছি, কিন্তু আপনার মুখ থেকে আমি কোনো কিছুই শুনিনি। আমি আপনার মুখ থেকে শুনতে চাই, বলুন, এক্ষুনি বলবেন আপনি। আরিয়ান না বোঝার ভান করে বলল, কি বলতে হবে এখন আমাকে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। তুমি কি বলতেছো, কি বলার জন্য এরকম করতেছো? এমন ঢং করতেছেন কেন? আমি কিন্তু রেগে যাচ্ছি বলে দিলাম। চুপচাপ কথা না বলে আমি যেটা বলছি সেটা বলে ফেলুন তাড়াতাড়ি। আমি চলে যাব, হয়তো ক্লাসের স্যার ঢুকেছেন। আরিয়ান চেয়ার থেকে দাঁড়িয়ে নিতুর হাতটা ধরে বলল, চলো, আজকে ক্লাস করতে হবে না, কোথাও থেকে কি ঘুরে আসি। সত্যি বলতেছেন তো? কোথায় নিয়ে যাবেন ঘুরতে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরিয়ান আর কোনো কিছু না বলে সোজা নিতুকে নিয়ে চলে যায় কারের কাছে। তারপর নিতুকে সামনে ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে বসিয়ে দিয়ে আরিয়ান গিয়ে ড্রাইভিং সিটে বসে। গাড়ি চালিয়ে আরিয়ান নদীর পাড়ে চলে আসে। সেখানে গাড়িটা রেখে তারা দুজন গাড়ি থেকে নেমে আসে। বস, এখানে চা খাবে? রং চা? এখানকার রং চা অনেক ভালো খেতে। তুমি বসো, আমি নিয়ে আসছি 2 কাপ। আরিয়ান নিতুকে আর কোনো কিছু বলতে না দিয়ে সোজা চলে যায় 2 কাপ চা রং চা আনতে। 3-4 মিনিট পর আরিয়ান 2 কাপ রং চা হাতে করে নিয়ে ফিরে আসে। এসে সোজা নিতুর পাশে বসে পড়ে। 1 কাপ চা নিতুর দিকে বাড়িয়ে ধরল। নিতু ওই চায়ের কাপটা হাতে নিয়ে বলল, এখানকার চা অনেক ভালো। সেটা আপনি কি করে জানলেন? এর আগেও কাউকে নিয়ে এসেছিলেন নাকি এই জায়গাতে? হ্যাঁ, এসেছিলাম তো। 1 বার আর 2 বার নয়, অনেকবার এসেছি এই জায়গাতে। সেই জন্যই তো এতটা চিনা। তা কাকে নিয়ে এসেছিলেন এখানে? কোনো মেয়েকে নিয়ে এসেছিলেন আমাদের ভার্সিটির, নাকি বাইরের কোনো মেয়ে? কথা শেষ করতে দিবে তো? তো দেখতেছি তুমি কথার মাঝখান দিয়ে বাম হাত ঢোকাও। আমি এখানে বন্ধুদের সাথে এসেছিলাম কয়েকবার, সেজন্য আজকে তোমাকে সাথে করে নিয়ে এসেছি। বন্ধুরা সবাই যখন এখানে এসে বসতাম তখন এখানকার চা খেতাম। বিশেষ করে রং চাটা অনেক ভালো লাগতো সবার কাছে। আরিয়ানের কথা বলার মাঝখানে আরিয়ানের ফোনে কল আসে। আরিয়ান ফোনটা পকেট থেকে বের করে দেখে নিল একবার। ফোনটা আমেরিকা থেকে রিয়া আপু করেছে। হ্যালো আপু, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি করতেছো এখন তোমরা? বাইরের সকলে ভালো আছে? আরিয়া, বাবা মা, দুলাভাই? তোকে ছাড়া যতটুকু ভালো থাকা যায় ততটুকু ভালোই রয়েছে সকলে। আরিয়া শুধু বারবার বলে তোর কাছে যাবে, তোর কাছে যাবে। তুই এখন কোথায়, কি করতেছিস? পাশে বসে নিতু সব কথা শুনছিল। আরিয়ান নিতুর মুখের দিকে তাকায়, নিতু আরিয়ানের মুখের দিকে তাকায়। নিতু আসলে দেখতে চাচ্ছিল আরিয়ান তার ফ্যামিলিকে কি বলে, কিন্তু আরিয়ান যেটা বলল সেটা একদমই নিতু আশা করেনি আরিয়ানের কাছ থেকে। তোমার ভাইয়ের হবু বউ নিয়ে ঘুরতেছি। কলেজে গিয়েছিলাম, সেখানে ঠিকতে পারেনি, তারপর তাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। আরিয়ানের কথা শুনে নিতু অনেকটা অবাক হয়ে যায়। সে এটা কোনোভাবেই আশা করেনি। এ তো ভেবেছিল আরিয়ান হয়তো সত্য কথা বলবে, না কথাটা অন্যভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। তাই নাকি? তা মেয়েটার নাম কি আর বাড়ি কোথায়? বাবা কি করে? মেয়েটার কেউ না, তোমার মামাতো বোন নিতু। এখন বলো কি করতে পারি তোমাদের জন্য? বিয়েটা কি আমেরিকা গিয়ে করতে হবে, নাকি বাংলাদেশ থেকে করিয়ে তারপর আমেরিকা নিয়ে যাবে? তোর তো কলিজাটা অনেক বড় ভাই। যে বাড়িতে আছিস সেই বাড়ির মেয়ের সাথে প্রেম করতেছিস, এটা যদি বাড়ির কেউ জানতে পারে তাহলে তোর কি অবস্থা করবে তুই ভাবতে পারছিস? তুই যাওয়ার আগে তোকে কতবার করে আমি বারণ করেছি তুই এসবের মধ্যে কোনোভাবেই জড়াবি না, তারপরেও তুই এসবের মধ্যে কেন গিয়েছিস বলবি আমাকে? আরে আপু, এত প্যারা নিও না। ওরা সবাই জানার আগেই আমি নিজে ওদেরকে বলে দেব। শুধু তোমরা কবে আসবে সেটা বলো। নিতু কি তোর সাথে আছে এখন এই মুহূর্তে? হ্যাঁ, নিতু আমার সাথে আছে। কেন, কথা বলবো ওর সাথে? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনারা? বাড়ির সকলে ভালো আছেন? ফুপি, ফুপা, দুলাভাই, আরিয়া? হ্যাঁ রে নিতু, ভালো আছে সকলে। তুই কেমন আছিস? আর তুই আমার ছাগল মার্কা ভাইয়ের প্রেমে পড়লি কি করে? ও তোকে কিভাবে পটালো? এই পর্যায়ে এসে নিতু একটু লজ্জা পেয়েছে। তারপর নিতু যখন কোনো কিছু বলছিল না, সে পর্যায়ে রিয়া আবার বলে উঠল, দেখ বোন, তোরা একটু সাবধানে থাকিস। আমি খুব শীঘ্রই মা বাবাকে মানিয়ে নিয়ে দেশে আসতেছি। দেশে এসে সকলের সাথে তোদের বিষয়ে নিয়ে কথা বলবো। তার আগে এমন কোনো পরিস্থিতি ক্রিয়েট করিস না যেন আমার ভাই বিপদে হয়। চিন্তা করো না আপু, আমি থাকতে ওনার কোনো কিছু হতে দেব না, আর কাউকে জানতেও দেব না। তুমি শুধু আমাদের পাশে থেকো, তাহলেই চলবে। আর তোমরা কবে আসবে জানো? দাদু শুধু বাড়িতে তোমাদের কথাই বলে সারাক্ষণ। আমরা খুব শীঘ্রই আসবো, চিন্তা করিস না। তোরা শুধু কয়েকটা দিন সাবধানে থাক, এভাবে ঘোরাঘুরি করিস না, তাহলে কিন্তু বড় মামার কানে ছোট মামার কানে খবর যেতে বেশি দেরি হবে না।
আচ্ছা ঠিক আছে আপু, আমরা সাবধানে চলবো, আপনারাও সাবধানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর বেশিক্ষণ থাকিস না, বাড়িতে চলে যা তোরা। ক্লাস যাতে করিস নি আজকে যেহেতু। তাহলে রাখছি, এখন ভালো থাকিস আর ওইদিকে একটু খেয়াল রাখিস। কথা শেষ করে রিয়া ফোন কেটে দেয়। নিতু আরিয়ানের হাতে ফোন দিয়ে আরিয়ানকে বলল, আমি ভাবতেও পারিনি আপনি আমাদের কথা এত তাড়াতাড়ি পরিবারকে জানিয়ে দিবেন। তোমাকে যেদিন প্রথম দিন কলেজে দেখেছিলাম সেই দিনই তোমাকে ভালো লেগেছিল। পরবর্তীতে তোমার সম্বন্ধে খোঁজখবর নিয়ে জানতে পারি তুমি এতটা উগ্র টাইপের। তারপর সিদ্ধান্ত নেই তোমাকে ঠিক করতে হবে। তারপর রিক্সাওয়ালা মামাকে নিয়ে তোমার প্রাইভেট কারের সামনে এমনিতেই পড়ে যায়। তারপর আস্তে আস্তে তোমার সাথে ঝগড়া, এটা সেটা নিয়ে এক পর্যায়ে তুমি আমাকে মারার জন্য লোক পাঠিয়েছো। তাও যেমন তেমন লোক নয়, একদম পুলিশ। ভাবতে পারতেছো তুমি প্রেমিককে পুলিশে বই দেখিয়ে একেবারে হার্ট অ্যাটাক করাতে চেয়েছিলে? প্রথম দিন আমাকে কোথায় রেখেছিলেন? আমাদের প্রথম দেখা তো কলেজের বাইরে হয়েছিল, তাহলে যেটা হয়েছে এক প্রকার ঝগড়া। আমি যেদিন আমেরিকা থেকে বাংলাদেশে আসি তারপরের দিন কলেজে আসি ভর্তি হওয়ার জন্য। ওই দিন ভর্তি হয়ে চলে যাই, ক্লাস করিনি। তোমাকে দেখেছিলাম মাঠের এক সাইডে তোমার দুই বান্ধবীর সাথে বসেছিলে। ওই সময় মনটা খারাপ ছিল কেন জানি, বিষয়টা হয়তো জানতাম না, বাট আন্দাজ করেছিলাম দূর থেকে তোমার মন খারাপ। সেই দিনে তুমি নামক মেয়েটাকে অনেক ভালো লাগে। আমার কাছে ভালোবাসা নামক অসুখ বাসা বাঁধে বুকের বাঁ পাশে। না চাইতো অনেকটা ভালোবেসে ফেলি তোমাকে। তারপর সিদ্ধান্ত নেই প্রথমে বাবা মাকে জানাবো, ওরা যদি সিদ্ধান্ত নেয় তোমার ফ্যামিলিকে জানানোর তাহলে এগোবো, নয়তো এখানেই দামা চাপা দিয়ে দেবো আমি আমার ভালোবাসার। আপনি পারতেন এভাবে নিজের ভালোবাসাকে আটকে রাখতে? একবার তো সাহস করে আমাকে এতদিনের ভিতরে বলতে পারতেন, বলেনি কেন এতদিনও? সব কিছু তো তোমার চোখের সামনেই করতেছে, তাহলে তুমি বুঝো না বোঝার মতো অবস্থা থাকো কেন? তোমার ফুপির অবস্থা দেখোনি? এখনও তো দেখতে পাচ্ছ। তাকে যেহেতু তোমার দাদা, তোমার বাবা, তোমার চাচা ওরা মেনে নিয়ে নি, তাহলে কীভাবে বুঝতে পারতেছো তোমাকে আজ থেকে 10 বছর পর ওরা মেনে নেবে? আমার মাকে আজ তারা 30 বছর পর ওরা মেনে নেবে। হয়তো আমার মা এই বিষয়টাকে নিয়ে অনেক খুশি, বাট আমি একটুও না। কারণটা জানো কেন? কারণ আমার মায়ের যখন তোমার ফ্যামিলিকে অনেক প্রয়োজন ছিল তখন তারা পাশে ছিল না। হ্যাঁ, আমি মানি আমিও ভুল করেছে, বাট ভালোবাসার মানুষকে বিয়ে করা এত বড় অপরাধ নয় যে ফ্যামিলি নিজের মেয়েকে ত্যায্য করে দেবে। একটাবার খোঁজখবর নিয়ে দেখবে না মেয়েটা কি ভালো আছে নাকি খারাপ আছে, কার সাথে গেছে, বেঁচে আছে নাকি মারা গিয়েছে, এরকম কোনো খোঁজখবর নেয়নি আমার মায়ের সম্বন্ধে। তোমার সম্বন্ধেও নেবে না। আর আমি চাই না আমার মায়ের সাথে যেটা করেছে সেটা অন্য কোনো নারীর সাথে ঘটুক। আরিয়ানের সবগুলো কথায় নিতু মন দিয়ে শুনল, প্রত্যেকটা কথাই সত্য। নিতুর ফ্যামিলি অনেক কঠোর। এতদিন পরেও তার ফুপাকে আসতে বলেনি, শুধু ফুপিকে আসতে বলেছে। তাই বলে কি তার ফুপা আসবে না? নিশ্চয়ই আসবে। আচ্ছা, এখানে আর দেরি করা যাবে না, চলো তাহলে এখান থেকে উঠে যাক। অনেক সময় কারণ হয়েছে আজকে। আর শোনো, আবু কি বলেছে ভালো করে বুঝেছে তো? এখন কি বাড়িতে কাউকে জানানো যাবে না আমাদের ব্যাপারে? সব কিছু আপু, ভাইয়া, বাবা, মা তারা এসে হ্যান্ডেল করবে। হ্যাঁ, আমি সেই অপেক্ষাতে আছি, বাট আমি কিন্তু আমার ফ্যামিলি থেকে না করার পর আমি কিন্তু বসে থাকবো না। আমি আপনার সাথে চলে যাব। আপনি না নিলেও সাথে আমি জোর করে যাব, বাট আমার আপনাকে দরকার। আমি তোমাকে এতক্ষণ কি বুঝিয়েছি তুমি কি বুঝতে পারো নি? নিতু আরিয়ানের অনেকটা কাছে এসে দাঁড়িয়ে বলল, কি বুঝিয়েছেন ফুপিকে? তারা মেনে নেয়নি, তাই তো? আজকে 30 বছর পর ফুপিকে ওনারা ওনাদের বাড়িতে ডেকেছে, ওরা মেনে নিয়েছে ফুপিকে। ফুপির কোনো কষ্টই ছিল না, কারণ ফুপার মতো একজন মানুষ ছিল ওনার পাশে। আর আমাকে ওরা 30 বছর না, ওরা যদি আমাকে সারা জীবন মেনেও না নেয় তাও আমার কোনো আফসোস থাকবে না, শুধু আমার পাশে আপনি থাকলেই চলবে। আরিয়া নিতুর দুটো গালের মধ্য দিয়ে দুইটা হাত রেখে আতুরে গলায় বলল, জান এমন পাগলামি করে না। আমি তো তোমাকে এতক্ষণ যাবত অনেক কিছু বুঝিয়েছি, তুমি তো এতটাও বোকা না যে নিজের ভালো নিজে বুঝতে পারবে না। তাহলে কেন ভেবে বোকা সাজতেছ? সেদিনের পর কেটে যায় আরো 20 দিন। আজকে আরিয়ানের পুরো ফ্যামিলি বাংলাদেশ আসছে। ওদেরকে রিসিভ করার জন্য নিতুদের বাসার সকলে এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। শুধু যায়নি নিতুর বাবা, উনি যাবে বা কি করে? একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে উনি এয়ারপোর্টে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বিষয়টা কেমন দেখায়? সেজন্য আরিয়ান উনাকে আগে থেকে না করে দেয়। বেশ কিছুক্ষণ পর এয়ারপোর্টের গেট দিয়ে বের হয়ে আসে 5টা মানুষ। নিতুর দাদু মেয়েটাকে দেখে কিছুটা সামনে এগিয়ে জড়িয়ে ধরে বলল, বাবার উপর অনেক অভিমান, তাই না রে মা? অনেক অভিমান করেছিলি বাবার উপর, সেই জন্য এত বছর একটা বারও বাবার সামনে এলি না। আমি কি করে তোমার উপর অভিমান করে থাকি বাবা বলো?
বলেছিলে আমাকে তোমাদের সামনে না আসতে, সেজন্য আর আসিনি কখনো তোমাদের সামনে। আর এই যে দেখো, তোমার নাতি নাতনিরা ওরা বড় হচ্ছিল আমেরিকাতে, সেই জন্য আর সময় হয়ে ওঠেনি বাংলাদেশে তোমাদের সামনে আসার। এবার নিতুর দাদু আরিয়ানের মাকে ছেড়ে ওর দুই বোন রিয়া এবং আরিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর ওদের দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন, নানু ভাই, আমাকে ক্ষমা করে দিও। তোমাদের শৈশবকালে তোমাদের থেকে ছিনিয়ে নিয়েছিলাম তোমার নানু বাড়ির মজা, তার জন্য এই পুরোটাকে ক্ষমা করে দিও। এখন তাড়াতাড়ি বাসায় চলো। তোমার মামা, আমি সকালে তোমাদের জন্য অপেক্ষা করতেছি। কেমন আছিস? ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? যেরকম রেখে গিয়েছিলি এখন তার থেকে অনেকটা ভালো আছি। আচ্ছা, এখন তাহলে চল বাড়িতে যাই। সবাই গাড়িতে ওঠো, বাড়িতে গিয়ে কথা হবে। তারপর সকলে মিলে গাড়িতে উঠে বসো। গাড়ি এসে থামে নিতুদের বাসার সামনে। আরিয়ানের মা গাড়ি থেকে নেমে ভেতরে যায়। আরিয়ানের বাবাকে আরিয়ানের নানা সবসময় ওনার সঙ্গে রাখছেন এবং আরিয়ানের ছোট মামার সাথে বেশ কথাবার্তা হয়েছে আরিয়ানের বাবার। আরিয়ানের মা ভেতরে যাওয়ার পর আরিয়ানের বড় মামা এসে জড়িয়ে ধরে কিছুক্ষণ। তার দু চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। যে ছোট বোনকে নিজের হাতে বড় করেছে, সে ছোট বোনকে 30 বছর পর দেখতে হচ্ছে চোখের সামনে। যা, সকলে উপরে গিয়ে রেস্ট কর, তারপর পরে কথা হবে। সবাইকে হালকা নাস্তা দাও, যার যার নাস্তা সবার রুমে পাঠিয়ে দাও। অনেক জার্নি করে এসেছে, হালকা নাস্তা করে ওরা একটু ঘুমিয়ে নিক। এসবের মাঝে 1 সপ্তাহ কেটে যায়। আরিয়ানের বড় মামা আরিয়ানের বাবাকে বলল, আরিয়ানের ব্যাপারে কোনো কিছু ভেবেছো? মানে আরিয়ানকে বাংলাদেশে বিয়ে করাবে নাকি আমেরিকাতে? আসলে ভাইয়া, আরিয়ানকে নিয়ে বাংলাদেশে করাতে হবে, কারণ ওর বিদেশি মেয়েদের একদম পছন্দ না। এটা একটা ভালো দিক আরিয়ানের। অবশ্য আরিয়ানের কোনো খারাপ দিকই নেই, সে সব কিছুতে পারফেক্ট। আমি চাচ্ছিলাম নিতুর সাথে আরিয়ানের বিয়েটা দেওয়ার জন্য। তোমরা যদি এখনও অমতে না থাকে তাহলে বিষয়টা ভেবে দেখতে পারো। আমার মেয়েটা বড্ড চঞ্চল, ও যদি ওর ফুপির কাছে থাকতে পারে তাহলে আমার আর চিন্তা থাকবে না। আরও ওরাও দুজন দুজনকে পছন্দ করে। নিতু এবং আরিয়ান নিতুর বাবার কথা শুনে দুজনেই চমকে ওঠে। তখনই আরিয়ানের মা বলে উঠলেন, এটা তো অনেক ভালো কথা ভাইজান, ওরা দুজন দুজনকে পছন্দ করে, আমাদের আর কি আপত্তি থাকবে? ওরা যদি দুজন দুজনকে আগে থেকে পছন্দ নাও করতো, আমি তারপরও বলতাম ওদের দুজনের কথা। এখন যেহেতু আপনি বলে ফেলেছেন, তাহলে আমাকে আর বাড়তি কথা বলতে হয়নি। যাক, তাহলে আমাদের বাড়িতেও এতদিন পর একটি বিয়ে হতে যাচ্ছে। রিয়া আরিয়ানকে চোখ টিপে দিয়ে বোঝায়, কি বলেছিলাম না, আম্মুকে ওইখান থেকে রাজি করিয়ে তারপরে নিয়ে আসবো? দেখলি তো আমার কারখানা। আরিয়ান মুচকি হাসে। তারপর সেখানে সকলে খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে যায়। আরিয়ান রুমে যাওয়ার কিছুক্ষণ পরপরই দরজায় ধাক্কা পড়ে। বাইরে কে? আমাকে চিনতে পারছেন না? আমি নিতু। তুমি তোমার বয়স দিয়েছো? বয়স না দিলে কীভাবে চিনবো? দরজায় ঠোকা দিলে বুঝি মানুষকে চেনা যায়? সেটা আজ তোমার কাছ থেকে নতুন করে শিখলাম। হ্যাঁ, তোমাকে আরও অনেক কিছু নতুন করে শেখানোর বাকি আছে। তুমি চিন্তা করো না, আস্তে আস্তে সব কিছু তোমাকে শিখিয়ে দেব। এখন এটা বলো, বাবা কি করে জানলো আমাদের সম্পর্কের কথা? সেটা তো আমিও ভাবতেছি, বাট জানার কোনো উপায় নেই। আমি এটা ভেবে অবাক হচ্ছে যে তোমার বাবা সব কিছু জেনেও আমাকে আস্ত রেখেছে। ভুলে যেও না, সে কিন্তু তোমারও মামা হয়, তোমাকে স্নেহ করে, তাই বলে তোমাকে কিছু বলেনি। আর যদি তোমার উপর রাগ থাকতো তাহলে এত সহজে বিয়েতে রাজি হতো না। রাজি হতো কি? বাবা নিজেই তো আমাদের বিয়ের প্রপোজাল দিলেন সকলের সামনে। আরিয়ান এবার বিছানা থেকে উঠে দাঁড়িয়ে নিতুর অনেকটা কাছে গিয়ে নিতুকে কাছে টেনে আনে। একটা হাত নিতুর কোমর জড়িয়ে ধরে, আরেকটা হাত তার চুলগুলো সুন্দর করে কানের পেছনে গুজে দিতে থাকে। তারপর আস্তে আস্তে বলে, জান, তুমি তোমার ফিউচার হাজব্যান্ডকে এইভাবে বিধু মনে করো? আমি নিজেই তোমার বাবাকে বলেছিলাম আমি আর তুমি দুজন দুজনকে ভালোবাসি। সেটাও অনেক দিন আগে বলেছিলাম, যেন বাবা মা এখানে আসলে কোনো ঝামেলা না হয় এবং তাড়াতাড়ি আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। নিতু এবার অনেক অবাক হয়েছে। তাহলে এতদিন আমাকে বলনি কেন? আমি তো একটু আগে একটুর জন্য হার্ট অ্যাটাক করিনি। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না জান, সবসময় তোমাকে আগলে রাখবো এই বুকের মধ্যে। এই কথাটা বলে আরিয়ান সাথে সাথে নিতুর দুটো ঠোঁট ছোড়ার মধ্যে নিজের ঠোঁট ছোড়া দুটো বসিয়ে দেয়।
তারপর আস্তে আস্তে নিতুর ঠোঁটছোড়া দুটো চুষে নেয়। বেশ কিছুক্ষণ সময় পর নিতুকে ছেড়ে দিয়ে বুকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি জান, অনেক বেশি ভালোবাসি। কখনো আমার কথার অবাধ্য হবে না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। আমিও খুব ভালোবাসি জান, কখনো তোমার কথার অবাধ্য হব না, সারাটা জীবন তোমার কথা মেনে চলবো।